মনে হয় কেউ আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি স্বপ্ন ভেবে আবার শুয়ে পড়লাম। এবার আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম আটকে যাচ্ছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি নিধি আপু আমার ঠোঁটের সাথে তার ঠোঁট লাগিয়ে শুয়ে আছে। আমি লাথি দিয়ে আব্বুকে খাট থেকে ফেলে দিলাম। আপু খাট থেকে পড়ে গিয়ে চেঁচানো শুরু করে দিছে। আপুর চেঁচানোর শব্দ শুনে আম্মু, বড় আম্মু, দাদু দৌড়ে আমার রুমে আসলো। রুমে এসে দেখে নিধি আপু নিচে পড়ে আছে আর চিৎকার করছে। কি হয়েছে মামনি? নিধি আপু কিছু বলছে না, লাল চোখে রাগি লোকে আমার দিকে তাকিয়ে আছে। আপুকে দেখে আমি এমনিতে অনেক ভয় পাই। নীল, ও নিচে পড়ে আছে কেন? জানি না। সত্যি করে বল বলছি। বলবো আপু। আমি বলছি, আগে আমাকে উঠাও। তারপর আম্মু আর বড় আম্মু মিলে নিধিকে উঠিয়ে খাটে বসিয়ে দিল। আমি একেবারে খাটের এক কোনায় দাদুর কাছে গিয়ে বসলাম, কারণ বাসার একমাত্র দাদুই আমার সাপোর্টে আর সবাই বিপক্ষে। নিধি আপু আম্মুকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো। ছোট আম্মু, তোমার ছেলে অনেক খারাপ। কি করেছে এই বাদরটা? আম্মু বলল যে নীল এখন ঘুম থেকে ওঠেনি। যা তো মা, নীলকে একটু ডেকে তুলে দে, কলেজে যেতে হবে তো তোদের। আমি এসে দেখি নীল ঘুমিয়ে আছে। আমার প্রচন্ড ঘুম পেয়েছিল। আমি নীলের বুকে শুয়ে পড়ি। তাই ও ঘুম থেকে উঠে আমাকে লাথি মেরে উপর থেকে নিচে ফেলে দেয়। নীল, নিধি যা বলছে তা কি সত্যি? আসলে হয়েছে কি, আমি যা বলছি তার উত্তর দে। দাদু দেখো তোমার নাতিকে কেমন করতেছে। ছোট বৌমা, তুমি চুপ থাকো। দাদুর কথা শুনে আম্মু চুপ হয়ে গেল। দাদুকে সবাই ভয় পায়, আব্বু, বড় আব্বু, বাসার সবাই। দাদুর কোনো কথা ফেলে না। কি হয়েছে নীল, তুই আমাকে বল। তোমার নাতনি আমাকে কিস করেছে। এই বিষয়ের জন্য তুই ওকে খাট থেকে ফেলে দিবি? ও তো অন্য কাউকে করেনি, নিজের জামাইকেই তো করেছে। ও মা, আমাদের বিয়ে হয়েছে জানতাম না তো। ফাইজলামও করবি না। নীল তো ঠিকই বলেছে, বিয়ে তো আর হয়নি। এটা নিয়ে নীলকে আর কেউ কিচ্ছু বলবে না। দিদিকে ওষুধ লাগিয়ে দাও, তাই হবে। আচ্ছা আব্বু, আপনি নিচে যান। আমি গেলাম। আর একটা কথাও যেন না হয়। তারপর দাদু চলে গেল। বড় আম্মু গিয়ে ওষুধ নিয়ে আসলো। যে আমাকে ব্যথা দিয়েছে সেই ঔষধ লাগিয়ে দেবে। ও, আমাকে তো কামড়া পাইছে তোমার। ছোট আম্মু, আমি কিন্তু ঔষধ লাগাবো না। মামনি, তোমাকে নীলই ওষুধ লাগিয়ে দিবে। নীল, ওষুধ লাগিয়ে দে। পারবো না। বাবা, বাচ্চাদের মতো জেদ করিস না, একটু লাগিয়ে দে প্লিজ। জানো সে তো নিদি একবার বলেছে, তুই মলমটা না দিয়ে দিলে ও দিবেই না। ওকে তুমি বললে দেখে শুধু লাগিয়ে দিব। আমার সোনা ছেলে। এই বলে আমার কপালে একটা চুমু দিয়ে আম্মু আর বড় আম্মু চলে গেল। তারপর নিধি আপু আমার কাছে এসে বসলো। নিধি আপু আমার দিকে একভাবে তাকিয়ে আছে। নিধি আপুর এই লোকটা দেখে আমি পাগল হয়ে যাই। সে কি বোঝে না নাকি বুঝতে চায় না। আপু কোথায় ব্যথা পেয়েছো? কোমরে। ছি ছি আপু, আমি তোমার কোমরে হাত দিতে পারবো না। কেন? আমার লজ্জা করে। আহারে লজ্জাবতী রে, বিয়ের পরে তো সবই দেখবি। প্লিজ এসব কথা বলিও না, আমার অনেক লজ্জা করে। বলবো না, তাহলে ওষুধ লাগিয়ে দে। তারপর আমি পিছন থেকে আপুর জামাটা একটু উপরের দিকে তুলে দিলাম। দেখি কালো জখম হয়ে আছে, মনে হয় অনেক ব্যথা পেয়েছে। দেখে আমারই মায়া লাগতে লাগলো। লাথিটা আমার আর ঠিক হয়নি। আমি বা কি করব? আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আপনারাই বলেন, ঘুম থেকে উঠে হঠাৎ করে এই রকম দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। তারপর আমি আপুর কোমরে হাত রাখলাম। আপু কেঁপে উঠল। আমি আপুর কোমরে ওষুধ লাগিয়ে দিলাম। অনেক ব্যথা পেয়েছ তাই না? তেমন একটা না। সরি, ঘুম থেকে উঠে এমন কিছু দেখে ভয় পেয়ে গেছিলাম। তোর হাতে ছোঁয়া পেয়ে সব ব্যথা ঠিক হয়ে গেছে। আজকে তো তাহলে তুমি কলেজে যাবে না? না। তাহলে আপু তোমার রুমে গিয়ে রেস্ট করো, আমি ফ্রেশ হয়ে কলেজে যাই। তারপর আপু এমন একটা কথা বলল যা শুনে আমার মাথা ঘুরে গেল। জানি না আজকে কপালে কি আছে। আজকে তুইও কলেজে যেতে পারবি না। কেন? আমাকে ব্যথা দিয়েছে কে? আমি তাহলে আমার সেবা করবে কে? আমি কি বলে ফেললাম রে?
আজকে সারাদিন তুই আমার সাথেই থাকবি। আমার কলেজে একটা দরকারি কাজ আছে। তোর দরকারি কাজ আমার জানা আছে। তোর কাজেই তো মেয়েদের সাথে লুতুপুতু করা। না আপু, আজকে আমাকে কলেজে যেতে হবে। একবার না করেছি তো না। ওকে, জানি আর হাজার বললেও কাজ হবে না, তাই আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুমে আসলাম, দেখি আপু আমার ফোন চেক করছে। করুক, এটা তার নিত্যদিনের কাজ। আমার ফেসবুকের পাসওয়ার্ডও তার কাছে আছে, তবু বিশ্বাস করে না। আপু আমাকে দেখে ফোনটা রেখে দিল। আমি দেখেও না দেখার ভান করে রইলাম। ব্রেকফাস্ট করছো? কখন করলাম? তোকে ডাকতে এসে এখনই এই অবস্থা। ওকে, শুয়ে থাকো তুমি, আমি খেয়ে তোমার জন্য নিয়ে আসি। যা। তারপর আমি নিচে চলে আসলাম। নিচে এসে ডাইনিং টেবিলে বসলাম। বড় আম্মু এসে খাবার সার্ভ করে দিল। আমি খেয়ে আপুর জন্য খাবার দিতে বললাম। বড় আম্মু খাবার দিল। আমি খাবারের প্লেট নিয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে আপুকে বললাম, খেয়ে নাও। খাবো না। কেন? কেউ যদি খাইয়ে দিত তাহলে খেতাম। এত ন্যাকামো না করে ডিরেক্ট বললেই তো হয় খাইয়ে দিতে হবে। আমার বলতে হবে কেন? তুই বুঝিস না? না, হাত ধুয়ে আমি প্লেট হাতে নিলাম। আপু এগিয়ে আমার দিকে এসে বসলো। আমি এক লোকমা আপুকে খাইয়ে দিলাম। তারপর আস্তে আস্তে সবগুলো খাবার শেষ করলো আপু। খাওয়ার সময়ও তার দুষ্টুমি করতে হয়। প্রত্যেকটা আঙুলে কামড় দিছে শয়তান মাইয়া। আমি প্লেট নিচে দিয়ে আসলাম, আবার রুমে আসলাম। ঘুমাও এখন। না, কি করবে এখন? গল্প করব। তাহলে চলো বেলকনিতে যাই। আমি কি একা যেতে পারবো নাকি? না, আসো। তারপর নিধি আপুকে নিয়ে আমি বেলকনিতে চলে গেলাম। বেলকনিতে বসে আমি আর আপু গল্প করতে লাগলাম। কথার মাঝখানে আপু হেসে উঠল। আপুর গালে একটা টোল আছে, এটা আমার ক্রাশ। আমি আপুর গালের টোলটা দেখতে লাগলাম। কি দেখিস এমন করে? কিছু না, বল বলছি। তোমার টোলটা আমার অনেক ভালো লাগে। আমাকে ভালো লাগে না? তোমাকেও ভালো লাগে আপু হিসেবে। কুত্তা, আমি কি বোন হিসেবে ভালো লাগতে বলছি? তাহলে? বউ হিসেবে। ও, আমাদের গল্প করতে করতে দুপুর হয়ে গেল। আপু ব্যথা কমেনি? হ্যাঁ, কমেছে। যাও, দুপুর হয়ে গেছে, ফ্রেশ হও। ওকে। তারপর আপু চলে গেল। আমিও ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হলাম। তারপর ড্রেস চেঞ্জ করলাম। একটু পরে লাঞ্চ করার ডাক পড়লো। আমি লাঞ্চ করতে চলে গেলাম। যেয়ে দেখি আপু আসেনি। আমি আবার আপুর রুমে গেলাম ডাকতে। দেখে আপু আয়নার সামনে বসে চুলগুলা শুকাচ্ছে। এতক্ষণ লাগে তোমার? একটু বস। ওকে। আপুর মোবাইলটা খাটের উপরে আমি হাতে নিলাম। ওয়ালপেপারেই আমার পিকটা দেওয়া। আমি গ্যালারিতে ঢুকলাম। বেশি পিকই আমার আর আপুর, আর কারোর তেমন কোনো পিক নেই। হয়ে গেছে, চল। চলো। তারপর আমি আর নিধি আপু নিচে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রানা কল দিছে 3 বার। রানা হলো আমার ফ্রেন্ড। আমি কল ব্যাক করলাম। হ্যাঁ রানা, বল। আজকে কলেজে আসলি না যে? আপু আসতে দেয়নি। ও, ওকে। আজকে বিকেলে ঘুরতে যাব, আচ্ছা। মনে থাকে যেন। থাকবে। তারপর আমি শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে শুয়ে আছি। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। বিকেলে আপু আমার রুমে আসলো, দেখলো যে আমি ঘুমিয়ে আছি। এই নীল, ওঠ না। কেন? বাসায় বোরিং লাগছে, বাইরে যাব। তো যাও। আমি কি একা একা যাবো নাকি? তো তারপর আপু যা বললো তা শুনে মাথা খারাপ হয়ে গেল। আল্লাহ উঠায় নাও আমাকে। কিসের একটু ব্যথা পাইছে সেটা নিয়ে পড়ে আছে সারাটা দিন। তুইও আমার সাথে যাবি। পারবো না। দেখ, তোর জন্য আজকে কলেজে যেতে পারিনি, তাই আমাকে বাইরে তুই নিয়ে যাবি। আসলে আপু আজকে জয়দের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল। আমার সাথে ওরা তোর কাছে বড় হয়ে গেল। ওদের সাথে না গেলে ওরা রাগ করবে আপু। করুক, তাতে আমার কি? আপু একটু বুঝতে চেষ্টা করো। না, তুই রেডি হ, আমি রেডি হয়ে আসতেছি। এই বলে নিধি আপু চলে গেল। এখন কিছু করার নাই, আমাকে যেতেই হবে। না গেলে মাথা খারাপ করে দিবে। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। তারপর আমি কাপড় চেঞ্জ করলাম। আমার রেডি হওয়া শেষ। আপুর জন্য ওয়েট করতে লাগলাম। অনেক সময় ধরে আপুর জন্য ওয়েট করতেছি, এখন আসার কোনো খবর নাই। আমি আপুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি নিধি আপু আয়নার সামনে বসে চোখে কাজল দিচ্ছে। আপু, চোখের কাজলটা একটু গাঢ় করে দিও প্লিজ। এই কথা শুনে আপু চোখের কাজল অনেকটা গাঢ় করে দিল। তারপর আপু ঠোঁটে লিপস্টিক দিল। এই লিপস্টিকটা আমার একদম পছন্দ না। এমনিতে আপুর ঠোঁট জোড়া অনেক সুন্দর আর গোলাপি,
লিপস্টিক দিলে আপু ঠোঁটের সুন্দরটা নষ্ট হয়ে যায়। আমি রেডি। হয় নাই এখনো? আর কি করতে হবে? তোমার লিপের লিপস্টিকটা পরিষ্কার করো, বাজে দেখা যায়। তুই পরিষ্কার করে দিলেই তো হয়। সব সময় শুধু ফাইজলামো। ওকে, এতে রাখার কি আছে? এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। হুম। আপু টিস্যু দিয়ে লিপস্টিক পরিষ্কার করে ফেললো। এখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখো কত সুন্দরী লাগতেছে। এমনিতেই তোমার লিপ আমার ভালো লাগে, আর কখনো লিপস্টিক দেওয়ার দরকার নাই। আপু শুধু মুচকি হাসি দিয়ে মাথা নাড়ালো। এখন চল। ওকে। তারপর আমি আর আপু বাসার সবাইকে বলে বের হলাম। আমি গিয়ে গাড়িতে বসলাম। দে না, আমি ড্রাইভ করি। আমি চাই না আমার বউ বিয়ের আগে বিধবা হোক। মানে? তুমি গাড়ি চালালে আমার মরণ নিশ্চিত। এইসব ফালতু কথা বলিস। এসব আর বলবি না প্লিজ। ওকে ওকে, আর বলবো না। আমি ড্রাইভ করতে লাগলাম। আপু জয়দেরও ডেকে নেই, আমরা একসাথে ঘুরতে যাব। না, দরকার নেই, আমি তোর সাথে একা সময় কাটাতিস। ওকে, কুল কুল। এত রেগে বলার কি আছে? এমন কথা বলস যে রেগে কথা বলতেই হয়। আচ্ছা, এসব রাখো, বলো কই যাবে? মানুষ যেখানে গিয়ে প্রেম করে আমরা সেখানে যাব। আজব, আমরা কি প্রেমিক প্রেমিকা নাকি? হ্যাঁ। কখনোই না, আমরা ভাই বোন। দেখ, এই কথাটা যদি আর একবার বলিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, আর বলবো না। চলো কফি শপে যাই। ওকে। তারপর আমরা কফি শপে চলে গেলাম। ওয়েটার আসলো। স্যার, কফি খাবেন? 2টা হট কফি দেন। খেতে জানি 1 ঘন্টা সময় লাগে। ওকে ম্যাম। ওয়েটার চলে গেল। নীল, একটা জিনিস খেয়াল করেছিস? প্রেম করার জন্য কিন্তু কফি শপ পারফেক্ট। আমি কি কখনো করছি নাকি? জানবো কি করে? দেখুস নাই সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত? হ্যাঁ। ওয়েটার এসে কফি দিয়ে গেল। আমরা খেতে লাগলাম। আপু অনেক রোমাঞ্চকর চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে আর কফি খাচ্ছে। তখনই আমার ফোনটা বেজে উঠল। পকেট থেকে বের করে দেখি রানা কল দিছে। হ্যালো, কই তুই? একটু মার্কেটে আসছি। আজকে না আমাদের ঘুরতে যাওয়ার কথা? আপুকে নিয়ে আসছি। শপিং করবে আপু। ও, বুঝতে পারছি। কি বুঝলি? এই যে তোরা দুজন শপিং করতে গেছিস। আচ্ছা, রাখি। বাই। কে কল দিয়েছিল? রানা। ভালো কথা মনে করেছিস। আমার শপিং এ যেতে হবে। মনে হয়েছে এখন? হুম। আমি যাব না তোমার সাথে। শপিংয়ে গেলে আমি বিরক্ত হয়ে যাই। আই, আজকে আর বিরক্ত করব না। তোমার শপিংয়ের ব্যাগগুলো তোমার হাতেই রাখবে। আচ্ছা চল এখন। আমি আর আপু বিল মিটিয়ে কফি শপের বাইরে আসলাম। বিলটা আপুই দিছে, আমাকে কখনো দিতে দেয় না। আমি আর আপু শপিং মলে চলে গেলাম। আপু কেনাকাটা করতে লাগলো, আমিও আপুর পিছনে পিছনে ঘুরতে লাগলাম। আপুর হাতে অনেকগুলা ব্যাগ। ওটা দেখে আমার মায়া হলো, তাই ব্যাগগুলো নিজের হাতে নিলাম। আপু মুচকে একটা হাসি দিল। আপু শপিং করা শেষ। আমরা শপিং মল থেকে বের হতে যাব, তখন একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো শেষ আজকে। আপুর হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। সাথে সাথে আপুর চোখ মুখ রাগে লাল হয়ে গেল। আমি তাকিয়ে দেখি এ তো তানহা, আমার স্কুল ফ্রেন্ড। ও এখানে আসলো কি করে? নিধি আপু তো এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় আজকে পানি ছাড়াই আমাকে গিলে খাবে। আমি তানহাকে আমার বুক থেকে উঠালাম। কেমন আছিস নীল? আমি তো ভালো আছি। তা হঠাৎ করে কোথা থেকে উদয় হলি? আমি দেশে এসে পড়েছি, এখানে স্টাডি করব, বাইরে আর যাব না। সে তো খুব ভালো কথা। একদমই ভুলে গেছিস তো, কতদিন ধরে কোনো কলও দিসনি, ফেসবুকেও নক করিস নাই। আসলে একটু ব্যস্ত হয়ে পড়েছি রে, তাই যোগাযোগ নেওয়া হয়নি। ইনি কে? নিধি আপুর দিকে তাকিয়ে কথাটা বলল। আমার তো এতক্ষণ খেয়ালই ছিল না নিধি আপু আমাদের সাথে আছে। নিধি আপুর চোখ লাল হয়ে আছে, আরেকটু হলে কান্না করে দিবে। ইনি সেই নিধি আপু। হাই আপু। হাই। নীলের মুখে আপনার কথা অনেক শুনেছি, আপনার এত প্রশংসা শুনেছি, আপনাকে দেখার অনেক ইচ্ছা ছিল। কি শুনছো? আপনি অনেক ভালো দেখতে, অনেক কিউট। আপনি নীলকে অনেক ভালোবাসেন, আপনাদের বিয়ে ঠিক হয়ে আছে, এমনকি নীলও আপনাকে ভালোবাসে। তানহা, তুই যে কাজে এসেছিস সে কাজে যা বোন। আপু, লজ্জা পেলে তোমাকে অনেক সুন্দর লাগে। যা,
হবিস? এই বলে আপু হাঁটা শুরু করলো। আমিও আপুর সাথে সাথে হাঁটতে লাগলাম। আপু গিয়ে গাড়িতে বসে পড়ল। আমিও গিয়ে গাড়িতে বসলাম। বাসায় যাবা নাকি আরও কোথাও যাবা? লেকের পাড়ে যাব। ওকে। তারপর আমরা গাড়ি নিয়ে লেকের পাড়ে চলে গেলাম। আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলাম। আপু একবার আমার হাতের সাথে তার হাত ছোঁয়া লাগাচ্ছে, আবার হাত দূরে নিয়ে যাচ্ছে। আপু দোটানায় পড়ে গেছে। হাত ধরলে যদি কোনো রিয়াক্ট করি তাই সাহস পাচ্ছে না। আমি আপুর হাতটা ধরে ফেললাম। আপুর মুখে হাসি ফুটে উঠল। মনে হয় এটার অপেক্ষায় ছিল এতক্ষণ। তারপর আমরা একটু ঘুরে বাসায় চলে আসলাম। বাসায় এসে আপু আপুর রুমে চলে গেল, আমি আমার রুমে চলে গেলাম। রুমে এসে আমি শুয়ে পড়লাম। অনেক টায়ার্ড লাগছে। একটু পরে আপু আসলো আমার রুমে। এসে কোনো কথা না বলে আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল আর আমাকে জড়িয়ে ধরল। কি করছো কি আপু? কেন? তোর ভালো লাগে না? আমার শ্বশুরই লাগে তো। লাগুক, তাতে আমার কি? তোমার রুমে চলে যাও, যে কেউ এসে পড়বে আমার রুমে। এখন কেউ আসবে না, সবাই জানে তুই আর আমি একসাথে আছি এখন। বিয়ের আগে এসব ঠিক না। আমাকে ঠিক ভুল শেখাতে আসবে না। তুমি তোমার রুমে যাও তো প্লিজ। না, যাব না। কি করবি তুই? আপু আমার কেমন জানি লাগতেছে, কিছু একটা হয়ে যাবে কিন্তু। কি হবে? হলেও হোক, আমার কোনো প্রবলেম নেই। তোমার কোনো লজ্জা নাই? তোর কাছে আবার কিসের লজ্জা? আমি কিন্তু এখন কিছু করে বসবো। তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কিছু করতেও পারবি না। এই কথা শুনে আমি আপুকে আমার নিচে ফেলে দিলাম। তারপর আমি আপুর উপরে শুয়ে পড়লাম। আপু আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। আমি সাথে সাথে চার ঠোঁট এক করে দিলাম। আমি আপুকে অনেকক্ষণ কিস করলাম। আপুর অবস্থা খারাপের দিকে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে। তাই আমি আপুকে ছেড়ে দিলাম। আমি হাঁপাচ্ছি, আপুও হাঁপাচ্ছে। কি হলো? ছাড়লি কেন? বিয়ের আগে আর কিছু করা পসিবল না। কি হবে তাই? প্লিজ আপু, জোর করো না আমাকে। নীল, কাছে আয়, কিচ্ছু হবে না। এই বলে আপু আমাকে জড়িয়ে ধরল। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ঠাস করে আপুর গালে একটা লাগিয়ে দিলাম। সব কিছুর একটা লিমিট আছে। কিছু না বলাতে অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করছে। তুই আমার শরীরে হাত তুললি? হ্যাঁ তুলছি, দরকার পড়লে আরও তুলবো। দেখ নীল, খারাপ কিছু ভাবিস না। আমি তোকে নিজের চাইতে বেশি ভালোবাসি। আমি চাই আবার সব কিছু দিয়ে তোকে ভালোবাসতে। তোর সকল চাহিদাই আমি পূরণ করতে চাই। আমি চাই না তুই অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হ। তুই শুধুই আমার। তোকে আমার করে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। কেঁদে কেঁদে কথাগুলো বলল আপু। আপুর চোখের পানি দেখে আমার মনটা একেবারে খারাপ হয়ে গেল। থাপ্পড়টা না দিলেও পারতাম। কিসের জন্য নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না আমি। তারপর আমি আপুকে জড়িয়ে ধরলাম। নিধি আপু আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল। দেখো, আমি এমন কোনো কাজ করতে চাই না যেটা করলে তোমার প্রতি ইন্টারেস্ট কমে যায়। আর বিয়ের আগে এসব ফিজিক্যাল রিলেশন হলে তোমার প্রতি থেকে আমার মন উঠে যাবে। আর রিয়েল ভালোবাসায় এসব কখনো হয় না। কিন্তু আমার যে ভয় হয়। কিসের ভয়? তুই যদি আমাকে ভুলে যাস। আরে পারবি, আমি তোমাকে ভুলবো কেন? সত্যি তো? এটাই বুঝি না, কলেজের সেরা সুন্দরী মেয়ে হয়েও তুমি যে আমার মাঝে কি পাইছো সেটা একমাত্র তুমিই জানো। এত কিছু তোর জানতে হবে না। শুধু কথা দিই, মৃত্যুর আগ পর্যন্ত তুই আমার সাথে থাকবি। ওকে, কথা দিলাম। যদি এসব ভুলে যাস কখনো। তোমার মতো এত সুন্দর মেয়েকে কি কেউ বলতে পারবে? তুমিই বলো। না, তোকে দিয়ে বিশ্বাস নেই। তোর পেছনে আমার চাইতে আরো সুন্দরী মেয়ে লাইন দিয়ে আছে। যদি কখনো তাদের আশেপাশে দেখি তোকে, তাহলে তোর খবর আছে। ওকে, ডিনার করবে না? তোর থাপ্পড় খেয়ে আমার পেট ভরে গেছে। খাওয়াতে হলে অন্য কিছু খাওয়া। অন্য কিছু কি? এই তো মিষ্টি জাতীয় কিছু। ওকে, কালকে ভার্সিটিতে যাওয়ার সময় খাওয়াবো। উত্তর কিছু বুঝিস না তাই না? মিষ্টি তোর কাছে আছে। আজও আমি কি মিষ্টি বানাই না কি যে আমার কাছে থাকবে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে আপু আমার ঠোঁটের সাথে আপুর ঠোঁট মিলিয়ে দিল। ছোট করে একটা কিস করলো। বিয়ের পর আমার কিছু খেতে হবে না। কেন? তোমার আদর খেয়ে আমার পেট ভরে যাবে। আমার এই ভালো, রান্না করতে হবে না। এখন যাও ডিনার করতে। তুই যাবি না? চলো। তারপর আমি নিচে চলে গেলাম। নিধি আপু বলল, তুই যা, আমি আসতেছি। এই বলে আপু রুমে চলে গেল। আমি নিচে চলে গেলাম। দেখি আব্বু, বড় আব্বু এসেছে অফিস থেকে। এসে দুজনে খবর দেখছে টিভিতে। নীল, এদিকে আসো। আজকাল তোমার দেখাই পাওয়া যায় না। মাঝে মাঝে অফিসেও তো একটু যেতে পারো। আমি আর তোমার আব্বু কতদিন সামলাবো আর?
বড় আব্বু আগে পড়াশোনা শেষ হোক। পড়াশোনার পাশাপাশি একটু ব্যবসাতেও হাত লাগাবা। ওকে সময় পেলে অফিসে যাব। আমার মামুনি কোথায়? মহারানী কোথায়? আমি কি করে বলবো? ও নাকি আজকে ব্যথা পেয়েছে। হ্যাঁ একটু। কি করে ব্যথা পেল? কি বলবো খুঁজে পাচ্ছি না। যদি আব্বু শুনে আমার জন্য ব্যথা পেয়েছে তাহলে আজকে আর আস্ত রাখবেন আমাকে। তখনই নিধি আপু এসে বলল, হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। একটু দেখে চলাফেরা করবে তো মামুনি। সরি ছোট আব্বু, আর এমন হবে না। তখনই বড় আম্মু সবাইকে খেতে ডাকলো। আমি, আব্বু, বড় আব্বু, নিধি আম্মু টেবিলে বসলাম। বড় আম্মু খাবার সার্ভ করে দিতে লাগলো। তারপর বড় আম্মু বসলো। আমরা টুকটাক কথা বলছি আর খাবার খাচ্ছি। তখনই আম্মু বলল, নিধি, তোমার গালে এটা কিসের দাগ? ও কিছু না ছোট আম্মু, হাতের আঙুলের দাগ মনে হচ্ছে। আসলে হয়েছে কি, নীল মেরেছে তাই না? নীল, তুই ওর গায়ে হাত তুলেছিস কেন? ছোট আম্মু প্লিজ থামো, আমার জামাই আমাকে শাসন করেছে, এতে প্রবলেম কি? এই কথা শুনে আমার গলায় খাবার আটকে গেল। আমি কাশতে লাগলাম। বড় আম্মু আমাকে পানি খাইয়ে দিল। তারপর আমি স্বাভাবিক হলাম। এই মেয়েটার মধ্যে কি আল্লাহ একটু লজ্জা শরম দেয় নাই? নিধি আপুর কথা শুনে সবাই হা হা করে তাকিয়ে আছে। আর কেউ কিছু বলল না। আমি শুধু হালকা খেয়ে রুমে এসে পড়লাম। আমি ভাবতে লাগলাম এই পাখিটাকে পাবনা নিয়ে রেখে আসতে হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে নিধি আপু এসে আমাকে ডেকে তুলল। এখনই কয়টা বাজে? ডাকতেছো কেন? ভার্সিটিতে যেতে হবে না মনে হয়? সময় হয়েছে। তাই 9টা বাজে। এতক্ষণে কি বলো? আরও আগে ডাক দিবে না? এই বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি নিধি আপু রুমে নেই, হয়তো রেডি হচ্ছে। আমি রেডি হয়ে নিধি আপুর রুমে চলে গেলাম। আপুরও রেডি হওয়া শেষ। আমরা দুজনে নিচে চলে আসলাম। আম্মু, বড় আম্মু আমরা গেলাম। নাস্তা তো করে যা। বাইরে করে নিব, এখন সময় নেই। ওকে, সাবধানে যাবে। বাই। তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমি ড্রাইভিং করতে লাগলাম। আমরা ভার্সিটি যাওয়ার পরে একটা রেস্টুরেন্টে গিয়ে সকালে নাস্তা সেরে ফেললাম। তারপর আমরা ভার্সিটিতে চলে গেলাম। ভার্সিটিতে গিয়ে আমি গাড়ি পার্ক করলাম। আমরা গাড়ি থেকে নেমে গেলাম। কোনো মেয়ের আশেপাশে জানি না দেখি। হুম, যা ক্লাসে যা। তুমি আগে যাও। তারপর নিধি আপু ক্লাসে যেতে লাগলো। আমিও পিছনে পিছনে যেতে লাগলাম। আপু পরে অনার্স 3য় বর্ষে আর আমি প্রথম বর্ষে। তখনই ভার্সিটির কিছু সিনিয়র ছেলে আপুকে বাজে মন্তব্য করতে লাগলো, অনেক খারাপ কথা বলতে লাগলো। আপু কিছু না বলে ক্লাসে চলে গেল। নিধি আপু লড়াই ঝগড়া একদম পছন্দ করে না। আমি জয়দের আসতে বললাম। ওরা আসলো। আমি আমার গাড়ি থেকে একটা রডের খণ্ড নিয়ে আসলাম। নিজের সেফটির জন্য সবসময় এটা সাথে থাকে। আমরা গিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়ালাম। ওখানে একটা ভার্সিটি ছাত্র সংগঠনের সেক্রেটারি, তাই কেউ কিছু বলতে পারে না, সবাই ভয় পায়। ওর নাম সুহেল। কি হলো, সামনে দাঁড়ালি কেন? নিধি আপুকে কি বললি তুই? এটা সিনিয়রদের ব্যাপার, তুই বুঝবি না। এই কথা বলার সাথে সাথে আমি রড দিয়ে ওর মাথায় আঘাত করলাম। মাথায় আঘাত করাতেই মাথা থেকে ছিটকে রক্ত পড়তে শুরু করলো। সোহেল মাথা ধরে বসে পড়ল। এটা দেখে ওর সাথে ওর দুজন ফ্রেন্ড ছিল, ওরা এগিয়ে আসলো। ওদের দুজন ফ্রেন্ড কেউ এই অবস্থায় করলাম। তারপর সোহেলকে আমি কলারে ধরে দাঁড়া করালাম। কি বলছিলি? আমি ছোট তাই না? দেখ, আমার সাথে কাজটা কিন্তু তুই ঠিক করছি না, পরে পস্তাবে। পরেরটা কখনো আগে ভাবে না এই নীল। তুই বুঝতেও পারছিস না কি হবে তোর। এই কথা বলাতে লাথি মেরে সোহেলকে ফেলে দিলাম। এতক্ষণে ভার্সিটির অনেক স্টুডেন্ট আমাদের কাহিনী দেখতেছে। আমি বলতে শুরু করলাম, সিনিয়র দেখে তোদের মতো মানুষরূপী জানোয়ারদের সম্মান করি, না হলে তোর মতো ছেলেদের ব্যবস্থা নেওয়া আমার হাতের মামলা। তুই কি হয়েছিস? তোর চাইতে বড় বড় পাপীরা এই নীলকে ছাড়িয়ে সবসময় বাপটাকে খোঁজ নিয়ে দেখিস। আমি আবার রডটা হাতে নিলাম। সোহেলের পায়ে একটা আঘাত করলাম। প্লিজ মাফ করে দে, কখনো এমন করবো না, এবারের মতো মাফ করে দে। কেন? কিস করার সময় মনে ছিল না তোর? তোদের মতো মানুষদের মাফ করলে পাপ হবে। এই বলে ওর আরেক পাতে একটা আঘাত করলাম। হঠাৎ নিধি আপু কোথা থেকে দৌড়ে এসে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো। আমি আপুর হাত ছাড়িয়ে নিলাম, আবার গিয়ে সোহেলের বুকে লাথি মারলাম। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আপু এসে আমাকে জড়িয়ে ধরল। আপুর ছোঁয়া পেয়ে আমার সব রাগ উধাও হয়ে গেল। কলেজের সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। সিনিয়র মেয়ে হয়ে জুনিয়র ছেলেকে এভাবে জড়িয়ে ধরে আছে।
গ্যাঞ্জামের কথা শুনে কলেজের ভিপি আসলো। কলেজের ভিপি হলো জয়ের বড় ভাইয়া, ওনার নাম রায়হান। সোহেল গিয়ে রায়হান ভাইয়াকে অনেক ভুলভাল বোঝাতে লাগলো। আমি হাসতে লাগলাম। রায়হান কোনো কথা না বলে ডিরেক্ট আমার সামনে আসলো। কি হয়েছে নীল? ভাইয়া, ও নিধি আপুকে টিচ করেছে। ওকে, তোমরা যাও, আমি সব সামনে নিব। ধন্যবাদ ভাইয়া। তারপর রায়হান ভাই ও সোহেলকে কিছুক্ষণ কেলানি দিল। নিধি আপু আমাকে নিয়ে ক্যান্টিনে চলে আসলো। আমাদের সাথে জয়, রানা, রাজু আর নিধি আপুর কিছু বান্ধবী আসলো। আমরা গিয়ে একটা টেবিলে বসলাম। তোকে ওদের সাথে ঝামেলা করতে কে বলেছে? ওরা তোমাকে বাজে কথা বলবে, আমি চেয়ে চেয়ে দেখবো? ওরা বখাটে ছেলে, যদি পরে তোর কোনো ক্ষতি করে। দেখো আপু, তুমি ভালো করেই জানো আমার সামনে ওরা কিছুই না। শুধু তোমাকে কথা দিয়েছি বলে গ্যাঞ্জাম করি না। না, তোর এসব করতে হবে না। তোর কিছু হলে বাঁচতে পারবো না আমি। হুম। যা ক্লাসে যা এখন। তুমি যাও, আমি একটু পরে যাব। কি? আপু ক্লাসে চলে গেল। আমরা ক্যাম্পাসে চলে গেলাম। মামা, একটা মেয়ে পছন্দ হয়েছে। কে এসে? আমাদের এই বিভাগেরই, গতকাল নতুন ভর্তি হয়েছে। কে মেয়েটা? এই যে মাঠে বসে আছে। মেয়েটাকে পিছন থেকে দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে না। আমি মেয়েটার পিছনে দিয়ে ডাক দিলাম। আমার দিকে তাকালো মেয়েটা। তারপর আমি যাকে দেখলাম তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার দিকে তাকালো মেয়েটা, আর কেউ না, তানহা। ওর সাথে আছে জান্নাত, আমাদের ক্লাসমেট, যার সাথে শপিং মলে দেখা হয়েছিল। আরে নীল, তুই? আমারও তো এক প্রশ্ন। আমি তো এখানেই ভর্তি হয়েছি। আমিও এই ভার্সিটিতে পড়াশোনা করি। তাহলে তো ভালোই হলো। তানহা, তোর সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ, বল। এদিকে আস, পার্সোনাল কথা। আমার এত মরা শখ নেই নিধি আপুর হাতে। প্রপোজ করবি নাকি? যতই বলস না কেন, নিধি আপু তোকে অনেক। হ্যাঁ জানি তো। তারপর আমি আর তানহা ক্যাম্পাসে চলে আসলাম। ক্যাম্পাসে এসে আমি আর তানহা একটা টেবিলে বসলাম। আমরা কফি খেতে লাগলাম। কি বলবি বল। আগে বল, রাখবি? ওকে, বল। ও ওর সাথে রিলেশন করবি? সরি, আমি পারবো না। প্রবলেম কি? তুই ভালো করেই জানিস আমি তোকে লাইক করি, বাট নিধি আপু তোকে অনেক ভালোবাসে, তাই তোর লাইক থেকে সরে এসেছি। আমি রিলেশনে জড়াতে চাই না। প্লিজ রাজি হয়ে যা তুই। সরি রে। আমি তানহার হাত ধরে ফেললাম। প্লিজ রাজি হয়ে যা। ছেলেটা অনেক ভালো, ও তোকে অনেক ভালোবাসে। এই ফার্স্ট টাইম ও কোনো মেয়েকে ভালোবেসেছে। তুই অনেক লাকি রে। ওকে, ওর নামটা কি? জয়। ছেলেটা তার জন্যই তো সকালে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। তুই চিনলি কেমন করে? আমি আমার এক ফ্রেন্ডের কাছে ওর নাম জিজ্ঞাসা করেছিলাম। তখনই কেউ একজন এসে আমার হাত ধরে টান দিয়ে উঠিয়েই ঠাস করে আমার গালে একটা থাপ্পড় মারলো। আমি তাকিয়ে দেখি নিধি আপু। আমি অবাক হয়ে গেলাম, নিধি আপু আমার গায়ে হাত তুললো। তোর মতো চরিত্রহীন লম্পটকে ভালোবেসেছিলাম আমি? আমার ভাবতে ঘৃণা করতেছে। কি বলছো এসব? ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ড তাই না? তুই যখন মাঠ থেকে ওর সাথে আসতেছিলি তখনই তোদের আমি ফলো করি। আরে এসে শুনি মেয়েটা তোকে ভালোবাসার কথা বলছে, আবার তুই ওর হাত ধরে আছিস। ভুল বুঝতেছো তুমি। নিজের চোখ কখনো ভুল হতে পারে না। প্লিজ আপু, আমার কথাটা শোনো। চোখের দেখাও কিন্তু ভুল হয়। আমি আপুর হাতটা ধরে ফেললাম। আপুর সাথে সাথে আমাকে আরেকটা থাপ্পড় মারলো। তোর সাহস হলো কি করে আমার হাত ধরার, চরিত্রহীন ছেলে? আপুর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এতক্ষণে কলেজের সবাই ক্যাম্পাসে চলে এসেছে। আমার সব ফ্রেন্ডরা, নিধি আপুর ফ্রেন্ডরা। আমি শুধু নিচের দিকে মাথা দিয়ে তাকিয়ে আছি। আপু, আমাদের কথাটা শুনেন। তানহা প্লিজ চুপ হয়ে যা। আমার কথা শুনে তানহা আর কিছু বলল না। তখনই সোহেল আর ওর কিছু ফ্রেন্ড আমার দিকে তাকিয়ে আসলো। এখানে এভাবে একটা মেয়েকে কেন বিরক্ত করছিস? আমাদের ব্যাপার আমাদের বুঝতে দে। এই বলাতে সোহেল আমার গালে একটা থাপ্পড় মারলো। আপু কিছুই বলছে না, এটা দেখে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আপু কি করে এতটা স্বার্থপর হয়ে গেল? জয়, রানা ওরা এগিয়ে আসতে চাইলে আমি হাতের ইশারা দিয়ে ওদের থামিয়ে দেই। আমি উঠে যাই, গিয়ে আবারও আপুর হাতে ধরি। আপু প্লিজ, ঠান্ডা মাথায় কথা বলি আমরা। সোহেল এবার এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আবারও তুই মেয়েটাকে বিরক্ত করছিস? প্লিজ আমাদের কথার মাঝখানে তুই আসিস না। এত সহজে তোকে ছেড়ে দেব? এই বলে সোহেল আমাকে মারতে লাগলো। আমি শুধু আপুর দিকে তাকিয়ে আছি। কি করে পারলো এতটা স্বার্থপর হতে? মায়ের খাওয়াতে যতটা কষ্ট না হচ্ছে, তার চাইতে বেশি কষ্ট হচ্ছে আপুর এমন বিহেভিয়ারে। আমার ফ্রেন্ডরা আর সহ্য করতে না পেরে সোহেলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাকে টেনে ওঠালো।
তখনই ক্যাম্পাসে প্রিন্সিপাল সহ আরও স্যার আসলো। কি হচ্ছে নীল এখানে? তোমার এই অবস্থা কেন? আরে বলছে স্যার, এখানে ও নিধিকে বিরক্ত করছিল, হাত ধরছিল চুপ করে। তাই এসব সহ্য না করতে পেরে এমন করেছি স্যার আমরা। কিন্তু নিধির চাচাতো ভাই তো নীল। তারপর নিধি আপু এমন একটা কথা বলল যা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তাই বলে কি যা ইচ্ছে তাই করবে? যখন খুশি হাত ধরবে? নিধি আপুর এই কথা শুনে আমি ক্যাম্পাস থেকে চলে আসলাম। পিছন থেকে আমার ফ্রেন্ডরা আমাকে ডাকতে লাগলো। আমি কারো ডাকে সাড়া না দিয়ে কলেজের পুকুর পাড়ে চলে আসলাম। পুকুর পাড়ে এসে সিঁড়িতে বসে পড়লাম। চোখে হাত দিয়ে দেখি পানি। হ্যাঁ, আজকে চোখের পানি অটোমেটিক পড়ছে, কোনো বাদ বাঁধছে না। আমি মাথা নিচের দিকে দিয়ে বসে আছি আর কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছি। কি থেকে কি হয়ে গেল। সব সুখ সবার কপালে সয় না, আজকে তার প্রমাণ পেলাম। আমার কাঁধে কেউ হাত রাখলো। পিছনে তাকিয়ে দেখি তানহা, ওর সাথে জয়, রানা, রাজু আছে। জয় এসে আমার পাশে বসলো। ওকে, সাবধানে থাকিস। সরি। আরে সরি কিসের জন্য? আমার জন্যই নিধি আপু তোকে ভুল বুঝলো। আরে না, এটা আমার কপালে ছিল। না রে, তার আর দরকার নেই। কেন? দেখ, ভালোবাসা টিকে থাকে বিশ্বাস উপর নির্ভর করে। সে যদি আমাকে ভালোবাসতো, বিশ্বাস করতো, তাহলে আমার কথাটা শুনতো। নিধি আপু তোকে অনেক ভালোবাসে, আর হয়তো তোকে ভুল বুঝতে সময় লাগেনি। তাদের ওই অবস্থায় দেখে তার রাগ উঠে গেছে। জানিসই তো, সে একটু না অনেকটাই রাগী। প্লিজ, ওনার কথা এখানে আর বলবি না। আর জয়, আমি এখন তোদের বাসায় যাব। বিকালে ওখান থেকে নানুর বাসায় চলে যাব। ব্যাপারটা ঠান্ডা মাথায় ভাবলে হতো না? প্লিজ, এই বিষয়ে আর একটা কথাও বলতে চাই না। আচ্ছা, তাহলে সবাই আমার বাসায় চলো। দুপুরের খাবার খেয়ে নীলকে বাস স্টপে দিয়ে এসে যে যার বাসায় চলে যাবে। ওকে, তাই কর। মিস তানহা, আপনার কি আমার বাসায় যেতে কোনো প্রবলেম হবে? না, আমার কোনো প্রবলেম নেই। শালা এখনো কিসের আপনি আপনি বলস, আর তুমি করে বলবি। আর তোর লাইনটা ক্লিয়ার। আমাদেরটা না হয় হলো, বাট আমাদের জন্য তোকে নিধি আপু কতটা ভুল বুঝলো। আরে বাদ দে সব। তার মানে তানহা তুমি রাজি? আমি নীলের কোনো কথা ফেলি না। এই বলাতেই জয় তানহাকে জড়িয়ে ধরল। হঠাৎ করে জড়িয়ে ধরাতে তানহা অনেকটা অপ্রস্তুত হয়ে গেল। তানহা আমার দিকে তাকিয়ে আছে। আমি ইশারা দিয়ে তানহাকেও জড়িয়ে ধরতে বললাম। তারপর তানহাও জড়িয়ে ধরল। রোম্যান্স পরেও করতে পারবি, এই বলাতেই দুজন দুজনকে ছেড়ে দিল। তারপর আমি বললাম, হইছে, এত লজ্জা পেতে হবে না। তারপর জয় ওর আম্মুকে ফোন দিয়ে বলল, আমরা ওদের বাসায় যাচ্ছি। আমি পিছনের গেট দিয়ে বাহির হচ্ছি, তোরা গাড়ি নিয়ে সামনের গেট দিয়ে বের হ। ওকে। যাওয়ার সময় রানার কাছে গাড়ির চাবি পাঠিয়ে দিলাম। আপুকে জানি চাবিটা দিয়ে যায়। তারপর আমি পিছনের গেট দিয়ে বের হলাম। আবার আমার নিধি আপুর কথা মনে হলো, মনটা খারাপ হয়ে গেল। জয়ের গাড়ি আমার সামনে নিয়ে আসলো। তানহা জয়ের পাশের সিটে বসেছে, আমি, রানা, রাজু পিছনে বসলাম। সারা রাস্তা আমি একটা কথাও বলি নাই। ওরা অনেক কথা বলানোর চেষ্টা করেছে, বাট ব্যর্থ হয়েছে। ওরাও এখন চুপ করে আছে। জয়ের বাসার সামনে গিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়ল। আমি গাড়ি থেকে নেমে কারো অপেক্ষা না করে হাঁটা শুরু করলাম। বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। জয়ের ছোট বোন এসে দরজা খুলে দিল। জয়ের ছোট বোনের নাম রাইসা, ক্লাস 10-এ পড়ে। কেমন আছো নীল ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস পিচ্ছি? অনেক ভালো। আমার চকলেট কই? আসলে হুট করে এসেছি তো, তাই আনা হয়নি। ওকে, ভিতরে আসো। জয়রাও এসে পড়লো, তাই ওদের সাথে একসাথে ভিতরে গেলাম। রাইসা তানহার সাথে পরিচয় হলো। আন্টি কোথায়? কিচেনে। আমরা কিচেনে চলে গেলাম। দেখি আন্টি রান্না করতেছে। আন্টির সাথে কৌশল বিনিময় করলাম। তানহার সাথে আন্টিকে পরিচয় করিয়ে দিলাম। আমরা জয়ের রুমে চলে গেলাম। জয়ের রুমে গিয়ে আমরা বসে আছি। রাইসা আসলো রুমে কফি নিয়ে, সবাইকে কফি দিল। ভাইয়া, সত্যি কি তানা আপু তোমার ফ্রেন্ড নাকি অন্য কিছু? মানে? না, আসলে গাড়ি থেকে নামলে যেভাবে গাড়ির দরজা খুলে দিলে মনে হয় তোমার স্ত্রী। বেশি পেকে গেছিস তাই না? সবাই আড্ডা দিতে লাগলো। আমি চুপ করে বসে আছি, ওরা কথা বলছে। একটু পরে আন্টি আসলো। আন্টি এসে আমাদের সাথে একটু আড্ডা দিতে লাগলো। আন্টি চলে গেল। আমার ফোনটা বেজে উঠলো। দেখি আম্মু কল দিছে। আম্মু বলো। কোথায় তুই? জয়ের বাসায়। নিধির সাথে কিছু হয়েছে তোর? না তো। তাহলে আসছে থেকেই কান্না করছে? জানি না আমি। বাসায় আয়। আজকে বিকালে নানুর বাসায় যাব। হঠাৎ করে? ভালো লাগতেছে না, কিছুদিন ঘুরে আসি।
বাসায় আয়, কাপড় নিয়ে যা। যাওয়ার সময় মার্কেট থেকে নিয়ে নিব। ওকে। আমার সিম অফ থাকবে, নানুরটা দিয়ে ফোন দিব। সাবধানে যাবি। দুপুরে আপু খেতে না চাইলে জোর করে খাইয়ে দিও। ওকে। তারপর আপু কল কেটে দিল। দেখ নীল, আর একবার ভেবে দেখ। আর ভাবার কিছু নেই। চল এখন খেতে চল। তারপর আমরা নিচে চলে গেলাম, খেতে বসলাম। খাওয়া শেষ হলো, আমরা ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে আড্ডা দিলাম। তারপর আন্টি আর রাইসার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। জয়, রানা, রাজু, তানহা আমার সাথে বাস স্টপে আসলো। আমি সিম এটা অফ রাখবো, তাহলে যোগাযোগ হবে কি করে? নিউ সিম নিব। ওকে। বাস ছেড়ে দেওয়ার সময় হয়েছে, আসি আমি। তোরাও ভালো থাকিস। আমি বাসে উঠে গেলাম। আমি ভিতরে গিয়ে সিটে বসলাম। সকালে জয় অনলাইনে টিকিট কেটে রেখেছিল। বসে আছি, বাস ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। ভাবলাম পাশের সিটে কেউ নেই হয়তো, তাই এক সিটে বসে আরেক সিটে পা দিলাম। কানে হেডফোন লাগিয়ে নিলাম, গান শুনতেছি। তখনই কেউ একজন আমার শরীরে ধাক্কা দিল। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে রাগান্বিত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বুঝলাম না এভাবে কেন তাকিয়ে আছে, কিছু বলবেন? সিট কি দুইটাই আপনার? না, তাহলে 2 সিট দখল করে বসে আছেন কেন? আসলে আমি মনে করেছিলাম এই সিটটা কেউ বুকিং করেনি। এটা আমার সিট। সরি, এই বলে পাটা সরিয়ে নিলাম। আমি জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছি। বাস ছেড়ে দিল। আমার নানুর বাসা চট্টগ্রাম, যেতে যেতে সকাল হয়ে যাবে। ফোনে সিমও নেই যে অনলাইনে যাব, অনেকটাই বোরিং লাগতেছে। পাশের সিটে কোনো ছেলে বসলেও গল্প করতে করতে যাওয়া যেত। মেয়েদের সাথে তো আমি এমনিতেই কথা কম বলি, আর রাগ বাড়িয়ে কথা বলার তো কোনো প্রশ্নই আসে না। তখনই মেয়েটি বলে উঠল, হাই, আমি হিয়া। হুম। আপনার নাম বলেন। আমার নাম নীল, কিসে পড়েন? অনার্স প্রথম বর্ষে। আপনি? ইন্টার সেকেন্ড ইয়ারে। তা কোথায় যাচ্ছে? সিলেট। এটা তো চট্টগ্রামের বাস। আজব তো, জানেন যখন তো প্রশ্ন করেন কেন? আরে বোকা, বলতে চাচ্ছি চট্টগ্রামে কোথায় যাচ্ছেন? নানুর বাসায়। আপনি কি বিরক্ত হচ্ছেন? আসলে মেয়েদের সাথে কথা বলার অভ্যাস নেই তো। আমিও ছেলেদের সাথে বেশি কথা বলি না, বাট আপনাকে দেখে অন্যরকম মনে হলো, তাই পরিচিত হলাম। কেন, আমাকে দেখতে কি এলিয়েনের মতো যে অন্যরকম লাগে? না, অন্য কোনো ছেলে থাকলে এতক্ষণে অনেক কথাই বলতো, ফেসবুক আইডি চাইতো, নাম্বার চাইতো, বাট আপনি ওরকম না। ও আচ্ছা। আপনার বাসা কি ঢাকায়? হ্যাঁ। তারপর হিয়া নামের মেয়েটি আর কিছু বলল না। আমিও আগ বাড়িয়ে কিছু বলিনি, এমনিতে মনটা খারাপ আজকে নিধি আপুর ব্যবহারে। রাত প্রায় 11টা বাজে। আম্মুকে একটা কল করা উচিত, বাট আমার তো সিমই নেই ফোনে। এই মেয়েটার কাছে কি ফোনটা চাইবো, আবার যদি কিছু মনে করে? কিছু বলবেন? আসলে বাসায় একটু কল করতে চেয়েছিলাম, বাট আমার ফোনে সিম নেই। ও, আমারটা দিয়ে করেন। এই বলে হিয়া ওর ফোনটা দিল। আমি আম্মুর নাম্বার উঠিয়ে কল দিলাম। আম্মু কল রিসিভ করলো। আম্মু, আমি নীল। তোর নাম্বার বন্ধ কেন? আমি ওই সিমটা আর ইউজ করব না। কি পাগলামি শুরু করলি বলতো দেখি। এদিকে নিধি পাগলের মতো করছে। নিধি আপু দুপুরে খেয়েছে। হ্যাঁ, অনেক কষ্ট করে খাওয়াতে হয়েছে। নিধি আপুকে বইল না যে আমি নানুর বাসায় আছি। ওকে, এটা কার নাম্বার? অচেনা একজনের। ভালো থেকো, রাখি, বাই। বাই। আমি কলটা কেটে দিলাম। তারপর হিয়াকে মোবাইলটা দিয়ে দিলাম। আমি হিয়াকে একটা ধন্যবাদ দিলাম। বাসের সিটে হেলান দিয়ে শুয়ে আছি। আচ্ছা, আপনার কিছু হয়েছে? আমাকে বলছেন? আপনি ছাড়া এখানে কে আছে? না তো আমার কি হবে? তাহলে আপনার চোখে পানি কেন? তারপর আমি চোখে হাত দিয়ে দেখি সত্যি চোখে পানি। আমি চোখটা মুছে ফেললাম। অমনি বাসটা থেমে গেল। একটা রেস্তোরাঁর সামনে বাসটা পার্ক করলো। সবাইকে রাতের খাবারের জন্য বলা হলো। চলেন খেয়ে আসি। মুড নেই। এত কথা বলেন কেন? আসতে বলছি, আসেন। খেতে খেতে আপনার সব গল্প শুনবো। আমি আর না করলাম না। বাসটা একটা গ্রামে এসে থামছে। আমরা দুজন রেস্তোরাঁয় চলে গেলাম। হিয়া খাবার অর্ডার করলো। তারপর আমি সব কিছু হিয়াকে বললাম। এসব শুনে হিয়া আমার দিকে হা করে তাকিয়ে আছে। এই ছোট্ট একটা কাহিনী নিয়ে এত কিছু? হুম। মেয়েটিকে বোঝানো উচিত ছিল আপনার। সে তো শুনতেই চাইনি। খুব খারাপ হয়েছে আপনার সাথে। বাস ছেড়ে দিবে, চলেন। তারপর আমি বিল দিয়ে বাসে চলে গেলাম। বাসে গিয়ে আমি আমার সিটে বসে পড়লাম। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি আমি হিয়ার কাঁধে আমার মাথা। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম, সরি। ইটস ওকে। তারপর আর ঘুমালাম না। হিয়ার সাথে টুকটাক কথা বলতে লাগলাম। সকালে গিয়ে চট্টগ্রাম বাস স্টপে বাস থামলো। আমি আর হিয়া বাস থেকে নেমে গেলাম। অনেক কথা বলছি, পরিচয় হয়েও ভালো লাগলো।
আপনার নাম্বারটা দেওয়া যাবে? সরি, আমার সিম নেই। ইটস ওকে, তাহলে আসি, ভালো থাকবেন। আপনিও। তারপর হিয়া চলে গেল। আমিও একটা রিক্সা নিয়ে নানুর বাসায় চলে গেলাম। গিয়ে কলিং বেল দিলাম, দরজাটা খুলে গেল। আমি যাকে দেখলাম অবাক হয়ে গেলাম, উনিও আমাকে দেখে অবাক হয়ে গেছে। দরজাটা খুলে দিল হিয়া। হিয়াকে দেখে আমি একটা বড় ধরনের শক খেলাম। ও নানুর বাসায় কি করছে? এই যে মিস্টার, ফলো করা হচ্ছে। আজব তো, আমি আপনাকে ফলো করতে যাব কেন? তাহলে আপনি এখানে কি করছেন? এটা আমার নানুর বাসা। ওহ সরি। ইটস ওকে। আমি বাসার ভিতরে গেলাম, দেখি নানু ড্রয়িং রুমে বসে আছে। নানু আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসলো। কেমন আছো নানু? এতদিন ভালো ছিলাম না, এখন তুই এসেছিস, ভালো থাকবো। বড়ি। তুই কেমন আছিস? আছি কোনো রকম। রাতে তোর আম্মু ফোন দিয়েছিলে, কেমন যে আছিস ভালোই বুঝতে পারছি। ওসব কথা বাদ দাও। মামা মামি লিমা কোথায়? রিমা হয়তো ছাদে, তোর মামা রুমে, তোর মামি কিচেনে। ওকে, আমি মামা মামির সাথে দেখা করে আসি। ওকে। আমি কিচেনে চলে গেলাম, দেখি মামি ব্রেকফাস্ট বানাচ্ছে। আমি গিয়ে পিছন থেকে মামির চোখ ধরে ফেললাম। মামি ভয় পেয়ে গেল, আমার হাত ধরলো মামি। বাবা, এসেছিস? বুঝলা কেমনে আমি? তোর হাতের ছোঁয়া আমি চিনব না ভাবলি কি করে? কেমন আছো মামি? কি করে ভালো থাকি, কতদিন পর আসলি, কখনো তো খবরও নিস না। অনেক কথা বলি তো। বলস, বাট আমি ফোন দিলে তুই কি কখনো আগে থেকে বলস? সরি, যাও, এখন থেকে প্রতিদিনই কথা বলবো। মনে থাকলে হয়। থাকবে মনে। অনেক জার্নি করে এসেছিস, যা ফ্রেশ হয়ে রেস্ট নে। ওকে। মামা আমাকে নিজের ছেলের মতো আদর করে। মামির কোনো ছেলে নেই, এক মেয়ে, নাম হলো লিমা। ওখান থেকে এসে উপরে চলে গেলাম মামার রুমে, দেখি মামা টিভিতে খবর দেখতেছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো আছি। খবর দিয়ে আসলেই তো আমি বা ড্রাইভারকে পাঠিয়ে দিতাম। না, আসতে কোনো সমস্যা হয়নি। যা যা ফ্রেশ হয়ে আয়, ব্রেকফাস্ট করবো একসাথে। ওকে। আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ওয়াশরুমে গেলাম। আর ওদিকে নিধি আপু কালকে রাতেও খায়নি, সকালেও কিছু খাচ্ছে না, কারোর সাথে তেমনভাবে কথা বলে না, সারা রাতই শুধু কান্না করছে। কালকে বড় আম্মু সারা রাতই নিধি আপুর সাথে ছিল। সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে, কাউকে কিছু বলছে না, শুধু সবাইকে এক কথাই বলছে, প্লিজ আমাকে একা থাকতে দাও। সবাই বুঝতে পারছে আমার সাথে কিছু হয়েছে। আব্বু জয়কে ফোন করে জয়ও না করে দেয় যে ও কিছু জানে না। আমি ওয়াশরুম থেকে বের হলাম, দেখি লিমা রুমে এসেছে, সাথে হিয়াও আছে। লিমা আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। কেমন আছিস পাগলি? বেশি ভালো না। তুমি? ভালো না কেন? তুমি তো ভুলে গেছো যে তোমার ছোট্ট একটা বোন আছে। পাগলি বোন আমার, আমি তোকে কখনো ভুলতে পারবো? তার জন্য তো কোনো খোঁজ খবর না না। আরে না, ব্যস্ত থাকি পড়াশোনা নিয়ে। পড়াশোনা নিয়ে নাকি নিধি আপুকে নিয়ে? অনেক পেকে গেছিস দেখা যায়। সত্যি কথা বললেই পেকে গেছি, তাই না? আরে পড়াশোনার অনেক চাপ। বুঝলাম। আর ভাইয়া পরিচিত হও, আমার বেস্ট হিয়া। আর হিয়া এ হলো নীল ভাইয়া। পরিচয় হওয়ার দরকার নেই, মানে? আমরা বাসে একসাথে এসেছি। তাহলে পরিচিত হয়েছিস মনে হয়। তোর ভাইয়া কোনো পরিচয় দেয়নি, আসলে ওনার একটু অ্যাটিটিউড বেশি। আসলে তা না, ভাইয়া একটু মেয়েদের থেকে দূরে দূরে থাকে। আর কোনো মেয়ের সাথে কথা বলা ভাইয়া নিষেধ, তাই না ভাইয়া? একদম ঠিক বলেছিস। নিষেধ মানে? নিধি আপু জানলে একটা মায়েরও মাটিতে পড়বে না। ও বুঝেছি। কি বুঝলি? বাসে নিধি আপুর সাথে সব ঘটনা আমাকে বলছে। আর এখন নিধি আপুর সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তাই তোর ভাইয়া এখানে এসেছে। কি হয়েছে ভাইয়া? তোর ফ্রেন্ডের কাছে শোন। ওকে, আমি বলছি। এই কথা বলতে না বলতেই হিয়ার ফোনে একটা কল আসে। ও রুমের বাহিরে চলে যায়। তোর বান্ধবীর বাসা কোথায়? আসলে ভাইয়া ওর বাবা মা কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ওদের পরিবারের সাথে আমাদের ফ্রেন্ডের সম্পর্ক ছিল, তার মধ্যে হিয়া আমার বেস্ট ফ্রেন্ড। তারপর থেকে হিয়া আমাদের বাসায় থাকে। ও আচ্ছা। নিচে চলো, ব্রেকফাস্ট করতে যেতে বলেছে আম্মু। চল। তারপর আমি আর লিমা ড্রয়িং রুমে চলে গেলাম। ড্রয়িং রুমে গিয়ে দেখি হিয়া, মামা মামি, নানু খাবার টেবিলে বসে আছে। আমরা সবাই গল্প করতে করতে সকালে নাস্তা করলাম। নাস্তা করা শেষে আমি আমার রুমে চলে আসলাম। আসার আগে বলে আসলাম লিমাকে আমার রুমে আসতে। আমি আমার রুমে এসে ওয়াইফাই কানেক্টেড করে ফেসবুকে ঢুকলাম। তারপর সব ফ্রেন্ডদের টেক্সট করে বলে দিলাম আমি ভালোভাবে পৌঁছেছি। একটু পরে লিমা আমার রুমে আসলো। ভাইয়া কিছু বলবে? আজকে কলেজে যাবি? আজকে আর যাব না। রেডি হ, শপিংয়ে যাব। কেন? আরে গাধি,
আমার সাথে কোনো কাপড় আনতে দেখছস নাকি সারাদিন এক ড্রেসেই থাকবো? ভাই হিয়াকেও কিন্তু সাথে নিয়ে যাব। আচ্ছা, দুজনেই রেডি হ যা। লিমা চলে গেল। আমি শুয়ে পড়লাম। আবারও আমার নিধি আপুর কথা মনে হলো। নিধি আপুর কথা মনে হওয়াতেই মনটা খারাপ হয়ে গেল। আমি কেন তার জন্য কাঁদবো? সে তো আমাকে ভালোই বাসে না। ভালোবাসলে তো সে একটিবার হলেও আমার কথাটা শুনতো, আর চরিত্রহীনও বলতো না। একা থাকলেই এসব মনে হবে। তাই আমি নিচে চলে গেলাম। নিচে নানু আর মামি টিভি দেখতেছে। মামি, মামা কোথায়? অফিসে চলে গেছে। কেন কিছু লাগবে? আরে না, দেখছি না তাই জিজ্ঞাসা করলাম। লিমা আর হিয়া রেডি হয়ে আসলো। মামি আর নানুকে বলে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম। আমি ড্রাইভ করছি, হিয়া আর লিমা পিছনে বসেছে। আমি একটা শপিং মলের সামনে গাড়ি পার্ক করলাম। গাড়ি থেকে আমরা 3 জন বের হলাম। আমরা মলের ভিতরে ঢুকতে যাব, তখনই আমার সাথে কারো ধাক্কা লাগে। তারপর আমি তার দিকে তাকাই। যাকে দেখি তাকে দেখে আমার মুখে হাসি ফুটে ওঠে। সে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে। তারপর আমি তার দিকে তাকিয়ে দেখি সজীব, আমার স্কুল ফ্রেন্ড। সজীব এসেই আমাকে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম। কেমন আছিস? এই তো ভালো, তুই? আলহামদুলিল্লাহ। তোর সাথে এইভাবে দেখা হবে কখনো ভাবিনি। সত্যি আমি সারপ্রাইজড। চল এক জায়গায় বসে কথা বলে। কফি শপে চল। আপনারা যান, আমি এখানে আছি। আমরা যাব মানে? আমি সবার সাথেই কফি খাই না। কথাটা সজীবের দিকে তাকিয়ে বলল। আমি কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা তোর নাম্বারটা দে তো। ফোনে সিম নেই। তুই দে, আমার সিম নেই। ওকে। সিম নেই কেন? সে অনেক কাহিনী, নেক্সট মিটে বলবো। ওকে, আমি আসি। তারপর হিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সজীব চলে গেল। আমি কিছুই বুঝলাম না। থাক, এসব নিয়ে মাথা ঘামানোর সময় এখন না। তারপর আমি কিছু কেনাকাটা করলাম। আমরা একটা ঘড়ির দোকানে গেলাম। দেখো কোনটা ভালো লাগে। ভাইয়া তোমার জন্য। না, তোদের জন্য। আমার লাগবে না। এত কথা শুনতে লাইক করি না আমি। সরি। আপনাদের জন্য 2টি পছন্দ করেন, আমার জন্য একটা। ওকে। আমাদের ঘড়ি কেনা হলে আমরা গাড়িতে এসে বসি। কি খাবি লিমা? ভাইয়া ফুচকা। আপনি কি খাবেন? আমিও ফুচকা খাবো। আমি একটা ফুচকার দোকানের সামনে নিয়ে গাড়ি রাখলাম। তোমরা খেতে থাকো, আমি আসি। কই যাবে? 5 মিনিটে আসবো। ভাইয়া তুমি স্মোক করতে যাবে? আরে না, এসব এখন খায় না। আমি জানি, বাট তুমি কোথাও যাবে না, বসে থাকো। ওকে। ওরা ফুচকা খেতে লাগলো। এমনভাবে খাচ্ছে মনে হয় বহু বছর পরে খাচ্ছে। আমি ওদের খাওয়া দেখতে লাগলাম। ওদের খাওয়া শেষ হলে আমি বিলটা দিয়ে দিলাম। আমরা আবার গিয়ে গাড়িতে বসলাম। আচ্ছা, সিম পাওয়া যাবে কোথায়? তুমি যাও, আমি রাস্তা বলে দিচ্ছি। ওকে। তারপর আমরা সিম কিনে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আমার রুমে চলে আসলাম। একে একে আমার সব ফ্রেন্ডকে কল করলাম। শুধু বাসায় ফোন দিলাম না, বাসার কাউকে জানানো যাবে না যে আমি সিম ইউজ করতেছি। আর জয়দেরও বলে দিছি, নাম্বার চাইলে জানি না দেয়। শেষে আমি সজীবকে কল করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নীল। বিকালে মিট করব। ওকে, লোকেশন টেক্সট করে দিয়ে দিস। ওকে বাই। কলটা কেটে দিলাম। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। আমি আর সজীব একটা কফি শপে মিট করলাম। কি কফি বল? ব্ল্যাক কফি। সে অভ্যাসটা এখনও আছে। বদলানোর চেষ্টা করেনি। এখন বল, হিয়া তোকে দেখে এমন করলো কেন? হিয়াকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি। তারপর? আমাদের রিলেশনও ছিল, বাট একটা ভুলে সব নষ্ট হয়ে যায়। এখনো ভালোবাসো? অনেক। ফিরে আসতে চাইলে ফিরিয়ে নিবি? হুম। ওয়েট। আমি লিমাকে কল করে 10 মিনিটের মধ্যে এখানে আসতে বললাম হিয়াকে নিয়ে। কিছুক্ষণ হিয়া আর লিমা কফি শপে আসলো। লিমা এসে আমাদের সাথে বসলো, বাট হিয়া এখনও দাঁড়িয়ে আছে। পরে আমি বলতে শুরু করলাম, দেখো হিয়া, তুমি হয়তো আমার জীবনের সমস্ত কাহিনী শুনছো। ভালোবাসায় যদি বিশ্বাসী না থাকে, ওইটাকে ভালোবাসা বলে না। দুজন দুজনাকে এত ভালোবাসতো যা এখন শুধু ঘৃণায় পরিণত হয়েছে। সজীব তো তোমাকে এখনও ভালোবাসে। এরপর সজীব সবার সামনে কানে ধরে সরি বলল হিয়াকে। সবাই তাকিয়ে আছে সজীবের দিকে। দেখেন, আপনাকে যদি ভালোই না বাসতো তাহলে নিজের সম্মানের কথা চিন্তা করে হলেও এখানে সবার সামনে কানে ধরতো না। এইবার হিয়ার চোখ দিয়ে পানি এসে পড়ল। হিয়া সজীবকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল। আমিও সরি। হুম। যদি আবার ছেড়ে যেতে চাও তাহলে পা ভেঙে সারা দিন আমার কাছে রেখে দেব। তাহলে তোরা থাক, আমি আর নীলা যাই। আরে এক কাপ কফি তো খেয়ে যা। তারপর বসে সবাই কফি খেতে লাগলাম। আচ্ছা, সজীব ভাইয়ের সাথে তোমার কেমন পরিচয়? আমি আর সজীব স্কুল জীবনে ভালো ফ্রেন্ড ছিলাম। হঠাৎ ওর বাবার ট্রান্সফার হয়ে যায়, তাই এখানে চলে আসে পরে আর কোনো যোগাযোগ করতে পারিনি। ও আচ্ছা, হিয়া তোরা সময় কাটে?
আমরা যাই। আমি আর লিমা বাসায় এসে পড়লাম। এভাবে কেটে গেল 15 দিন। এই 15 দিনে আপুর সাথে একবারও কথা হয়নি, তাই একটু ভালো লাগতেছে না। ভাবতেছি কালকেই চলে যাব, গিয়ে আপুকে বোঝালেই বুঝতে পারবে। বিকালে আমি, হিয়া আর লিমা ছাদে আড্ডা দিচ্ছি, তখনই জয়ের কল। হ্যাঁ মামা বল, তুই জানলি কি করে? আজকে আমাকে আর তানহাকে একসাথে দেখেছে, তারপর আমরা সব বুঝিয়ে বলেছি। ওকে বাই। তারপর আমি লিমাকে গিয়ে বললাম কালকে নিধি আপু আসবে। কি বললো? আপু সব জেনে গেছে, আমি শিওর আসবে। তাহলে তো ভালোই। হিয়া তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ ভাইয়া? তারপর আমি বললাম কি করতে হবে। সবাই হা হা করে তাকিয়ে আছে। আমার গার্লফ্রেন্ড হতে হবে তোমার। এইসব কি বলছেন ভাইয়া? ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো? আরে আগে আমার কথাটা শেষ করতে দে। বলো। সত্যিকারের গার্লফ্রেন্ড না, তাহলে অভিনয় করতে হবে। ভাইয়া কি বলতে চাচ্ছেন ক্লিয়ার করে বলুন। আমি শিওর আপু বিকালের বাসে রওনা দিবে, সকালে এসে চট্টগ্রাম নামবে। নিধি আপু আমাকে ওই দিন অনেক অপমান করছে, তাই আমিও একটু আপুকে কষ্ট দিতে চাই। তুমি আমার সাথে তাল মিলাবে, বাকিটা আমি দেখব। ওকে ভাইয়া, এতটুকু আপনার জন্য করতেই পারি। ধন্যবাদ। ওয়েলকাম। না বলবো না। ওকে। আচ্ছা তোরা আড্ডা দে, আমি রুমে যাই। আচ্ছা। এরপর আমি রুমে চলে আসলাম। রুমে এসে আম্মুকে কল দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। আজকে সন্ধ্যার পাশে নিধি চট্টগ্রাম যাচ্ছে। জানি। কোনো কন্ট্যাক্ট হয়েছে কি তোদের? না আম্মু, আর এটা নতুন নাম্বার, বাসার সবাইকে দিও। ওকে, ভালো থেকো, বাই। বাই। এরপর আমি বড় আম্মুকে কল করলাম। বড় আম্মুর সাথে কথা বলে গেমস খেলতে শুরু করলাম। কখন যে রাত হয়ে গেল টেরই পেলাম না। রাতে মামি ডাকতে আসলো, আমি খেতে গেলাম। খাবার টেবিলে সবাই বসে আছে, আমার জন্যই ওয়েট করতেছে। আমি যাওয়ার পরে সবাই খাওয়া শুরু করলো। তখন নানু বলল, কালকে নিধি আসতেছে। জানি। আম্মুর সাথে কথা হয়েছে। সকালে গিয়ে বাস স্ট্যান্ড থেকে সরি, পারবো না। তুই না গেলে কে যাবে? আমি সকালে তো অফিসে চলে যাব। লিমাকে পাঠিয়ে দাও। লিমা কি ড্রাইভ করতে পারে নাকি যে ও গিয়ে নিয়ে আসবে? ড্রাইভার কি ঘাস কাটার জন্য রাখছো? তুই গেলে নিধি অনেক খুশি হবে। বললাম তো আমি যাব না। মা, নীল যখন যেতে চাচ্ছে না তাহলে ও যাবে না, লিমা গিয়ে নিয়ে আসবে। ওকে। রাতের খাবার খেয়ে আমি চলে গেলাম রুমে। আপনারা হয়তো ভাবছেন যে নিধি আপুর সাথে ভুল বোঝাবুঝি হয়েছে, তাই আমি অনেক স্যাড মোডে চলে যাব, গাঁজা মদ খাবো, সারা রাত না ঘুমিয়ে কাঁদবো। আসলে আমি জানি নিধি আপু আমাকে অনেক ভালোবাসে। তখন আপু আমাকে ওই অবস্থায় দেখে সহ্য করতে পারিনি, তার জন্য এমন বিহেভ করেছে। আর আপু তখন রাগের মাথায় ছিল। শান্ত হওয়ার পর বোঝালেই হতো, বাট আমার এখানে আসার মূল কারণ হলো নিধি আপুকে একটা শিক্ষা দেওয়া, যাতে নেক্সট টাইম ভুল বুঝবার আগে আমার কথাটা শুনে। আজকে মনটা ফ্রেশ, টানা 15 দিন পর কালকে নিধি আপুকে দেখব। কখনো এতদিন নিধি আপুর থেকে দূরে থাকেনি। এসব ভাবতেছি, আজকে চোখে একদম ঘুম নেই। শুধু ভাবতেছি কখন সকাল হবে, কখন নিধি আপুর সাথে দেখা হবে। এসব ভাবতে ভাবতে শেষ রাতে ঘুমিয়ে পড়ি। সকাল 7টায় আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যাই। নিচে থেকে 1 কাপ কফি নিয়ে আমি আবার আমার রুমে চলে আসি। রুমে এসে বেলকনিতে চলে যাই। বেলকনিতে বসে কফি খাচ্ছি আর মোবাইলে আমার আর নিধি আপুর ছবি দেখছি। কিছুক্ষণ পর বাসার সামনে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে নিধি আপু, হিয়া, লিমা বেরিয়ে আসে। আজকে অনেক দিন পর নিধি আপুকে দেখলাম। দূর থেকে দেখে বোঝা যাচ্ছে একদিন ঠিকমতো খাইনি, ঘুমাইনি, মুখটা একদম শুকিয়ে গেছে। নিধি আপু গাড়ি থেকে নেমেই আগে আমার রুমের বেলকনির দিকে তাকালো। আমি দেয়ালের পাশে লুকিয়ে পড়লাম। নিধি আপু জানেই নানুর বাসায় এটাই আমার রুম। আমি রুমে এসে খাটে শুয়ে পড়লাম। নিধি আপু কখন রুমে আসবে সে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর নিধি আপু রুমের সামনে এসে দাঁড়ালো। আমি দেখেও না দেখার ভান করে রইলাম। নিধি আপু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি সামলাতে না পেরে খাটের উপর শুয়ে পড়লাম। নিধি আপুও খাটের উপর শুয়ে পড়ল। নিধি আপু আমাকে জড়িয়ে ধরে আমার কপালে, গালে, লিপে এক নাগারে কিস করতে লাগলো। আমি ধাক্কা দিয়ে আপুকে আমার উপর থেকে সরিয়ে দিলাম। কি করছেন কি এসব? আমার চরিত্রহীন ছেলেকে জড়িয়ে ধরে আছেন, আবার কিস করতেছেন। সরি নীল, আর কখনো এমন হবে না। কি হবে না? কি বলছেন এসব? আর আপনি এখানে কেন এসেছেন? প্লিজ মাফ করে দে, আর কখনো তোকে অবিশ্বাস করব না। আমার মতো চরিত্রহীন ছেলের কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আর আপনি তো ভুল করেননি। দেখ, তোকে ছাড়া এই 15 দিন
আমার 15 বছর মনে হয়েছে। প্লিজ আর রাগ করিস না। আপুর চোখের পানি গাল বেয়ে পড়ছে। এটা দেখে আমার বুকে চিনচিন ব্যথা অনুভব করলাম। বাট এত সহজে তো মেনে নেওয়া যায় না। একটু হলেও কষ্ট দিতেই হবে, না হলে এরকম ভবিষ্যতে আবারও করবে। প্লিজ নীল কিছু বল। কি বলবো আমি? প্লিজ আমাকে তো বুকে নে। এই 15 দিন একবারও তোর বুকে মাথা রাখতে পারিনি। সরি, পারবো না। আর চরিত্রহীন একটা ছেলের বুকে মাথা রাখবেন আপনি? ব্যাপারটা হাস্যকর দেখায় না? তুই যেমনই হোস, তুই আমার হবু বর। আপনাকে বিয়ে করা আমার পক্ষে পসিবল না। হিয়া আর লিমাও রুমে আসলে ওরা এসে একপাশে দাঁড়ালো। বিয়ে করবি না মানে কি? ওই যে ওই মেয়েকে দেখছেন, ওর নাম হিয়া। আমি ওকে খুব ভালোবাসি এবং হিয়া আমাকে অনেক ভালোবাসে। এ কথা বলাতে আপু হাসতে লাগলো। আমি অবাক হলাম, এতে তো আপুর কষ্ট পাওয়ার কথা। আপু হাসতেছে কেন? আমি লিমা আর হিয়ার দিকে তাকালাম। ওরা ইশারায় বলল, আমরা কিছু জানি না। দেখ নীল, তুই যতই রাগ করে থাকিস, বাট আমি জানি তুই আমাকে ভালোবাসিস। দেখ, তুইও যদি ওই অবস্থায় আমাকে দেখতি, তাহলে তোর কি মাথা ঠিক থাকতো? নীল, আমাকে ছাড়া এতদিন থাকলে কি করে? কষ্ট হয়নি? কষ্ট হলেও কিছু করার ছিল না। তখন তো রাগের মাথায় ওরকম বিহেভ করেছি। আমাকে ভালো করে বুঝতাম না আমি? বাট তোমাকে একটা শিক্ষা দেওয়া উচিত ছিল, যাতে কখনো আর ভুল না বুঝতে পারো। না, কিছু করতে হবে না। আর কখন ভুল বুঝবো না। মনে থাকে জানি। চলো ব্রেকফাস্ট করে আসি। না, কিছু করতে হবে না। আর কখন ভুল বুঝবো না। অনেক দিন হলো একটা জিনিস খাওয়া হয় না, বলতে পারবো না, করে দেখাচ্ছি। কি? এই বলে নিধি আপু ধাক্কা দিয়ে আমাকে বিছানায় ফেলে দিল। তারপর আমার উপর শুয়ে পড়ল। কি করছো এসব? নিধি আপু আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করতে বলল। আপু বলল, কোনো কথা হবে না। আজকে যদি কোনো কিছুতে বাধা দিস, তাহলে তোর খবর আছে। বুঝলাম না, নিধি আপু আজকে এমন কেন করছে? নিধি আপু যখন আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলাতে যাবে, তখনই বললাম, নানু তুমি কখন রুমে আসলে? এই কথা বলাতে নিধি আপুকে আমাকে ছেড়ে দিল। আমি ছাড়া পেয়ে দরজার সামনে চলে আসলাম। ওই নানু, নানু আসে নাই তো। ওই নানু। কুত্তা, তুই আমাকে বোকা বানালি? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? তোর ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে আছি আমি। না ম্যাডাম, বিয়ের আগে এসব হচ্ছে না। কাছে আয় বলছি। আমাকে তো পাগলে পাইছে। এখন না আসলে কিন্তু পরে তোর 12টা বাজাবো। ওকে, আমি নিচে চলে গেলাম। গেলে আসো। খাবো না আমি। ওকে, নাই খেলে। এই বলে আমি নিচে চলে আসলাম। নিচে এসে ব্রেকফাস্ট করে নিধি আপুর জন্য রুমে নিয়ে গেলাম। জানি রাগ করে আছে, এখন যদি নিজের হাতে খাইয়ে দেই তাহলে রাগটা চলে যাবে। আমি খাবার নিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি নিধি মনমরা হয়ে বসে আছে। আমি খাবারের প্লেট আপুর সামনে নিয়ে বললাম, খেয়ে নাও, ইচ্ছা নেই। প্লিজ খেয়ে নাও। কি শর্ত? 2টা শর্তে খেতে পারি। অনেকক্ষণ কিস করবি, তারপর নিজের হাতে খাইয়ে দিবি। পারবো না। ওকে, তাহলে আর কি, আমিও খাবো না। আপুর কপালে আলতো করে আমার ঠোঁট ছোঁয়ালাম। আপু কেঁপে উঠল। আমি এবার আপুর সামনে এক লোকমা খাবার তুলে ধরলাম। আপু খেতে লাগলে। আপুর খাওয়া শেষ হলে আমি খাবারের প্লেট নিচে গিয়ে দিয়ে এসে আবার রুমে চলে আসি। নীল, চল বাইরে যাই। বিকালে এখন কি করব? আমার সাথে আড্ডা দাও। আমরা গল্প করতে লাগলাম। গল্প করতে করতে দুপুর হয়ে গেল। আমরা দুপুরে খাবার খেয়ে রুমে চলে আসলাম। আমি, নিধি আপু, হিয়া, লিমা সবাই আড্ডা দিতে লাগলাম। হিয়া আর লিমা রেডি থেকো, বিকালে বাহিরে যাব। ওকে ভাইয়া। হিয়া সজীবকে আসতে বইল। ওকে। এরপর আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল। বিকালে সবাই রেডি হতে চলে গেল। কি পরবো? শাড়ি পরবা? নিয়ে আসি নাই তো। ওয়েট, আমি লিমার কাছ থেকে নিয়ে আসছি। আমি লিমার কাছে গিয়ে একটা নীল কালারের শাড়ি নিয়ে আসলাম। এসে নিধি আপুকে পরিয়ে দিলাম। নিধি আপু শাড়ি পরার সময় তার শাড়ির কুচি আমার ধরে রাখতে হয়। কেমন লাগছে আমাকে? পারফেক্ট বউয়ের মতো। এই কথা শুনে আপু একটু লজ্জা পেল। তুই কি পরবি? টি শার্ট? না নীল, পাঞ্জাবি পরবি, যাতে সবাই ভাবে আমরা কাপল। ওকে। এরপর আমরা রেডি হলাম। আমি আর নিধি আপু নিচে চলে আসলাম। বাট হিয়া আর লিমার কোনো খোঁজ নেই। এদের সাজতেই তো সারাদিন লাগে। বাট নিধি আপু কখনো মেকআপ করে না, আমার বারণ আছে। হিয়া আর লিমা আসলো। আমরা নানু আর মামিকে বলে বেরিয়ে পড়লাম। আমি ড্রাইভ করছি, নিধি আমার পাশের সিটে, হিয়া লিমা পিছনে। হিয়া, সজীব কোথায় থাকবে? ভাইয়া, রেস্টুরেন্টের সামনে। ওকে। এরপর রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি পার্ক করলাম। আমরা গাড়ি থেকে নেমে গেলাম। দেখি সজীব দাঁড়িয়ে আছে। সজীব আমাদের দেখে আমাদের দিকে আসতে লাগলো। ও তোর ফ্রেন্ড সজিত না? হ্যাঁ আপু। তোর সাথে ওর কোথায় দেখা হলো? সজীব হিয়ার বয়ফ্রেন্ড। ও আচ্ছা। তারপর সজীব আমাদের কাছে আসলো। নীল, এইটা নিধি আপু না? হ্যাঁ। কেমন আছো আপু?
আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আমার কথা মনে আছে আপু তোমার? মনে থাকবে না কেন? আগে নীলের সাথে আমাদের বাসায় অনেক গেছো। এখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি কোথাও যাবে? কোথায় গেলে ভালো হয়? এখানে একটা লেক আছে, যাবে? ওখানেই চলো। আমি তো বাইক নিয়ে এসেছি। গাড়ি ড্রাইভ করতে পারোস? হ্যাঁ। তুই হিয়াকে নিয়ে গাড়িতে আয়, আমাকে বাইকের চাবিটা দে। ওকে। এই নে গাড়ির চাবি, আগে আগে যা, আমরা পিছনে পিছনে আসছি। আচ্ছা। ওরা যেতে লাগলো। আমি নিধি আপুকে বাইকে বসতে বললাম। আপু বাইকে বসলো, বসে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। আপু একটু আস্তে ধরো না। না, তুই অনেক স্পিডে বাইক চালাস। আস্তে চালাবো আজকে। যেভাবেই চালাস আমি আস্তে ধরতে পারবো না। আর কথা বাড়ালাম না, বাইক চালানো শুরু করলাম। আস্তে আস্তে বাইকের স্পিড বাড়াতে লাগলাম। নিধি আপু আরও শক্ত করে জড়িয়ে ধরলো। আমরা লেকের পাড়ে চলে গেলাম। আমরা অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় গিয়ে আমি আমার রুমে চলে গেলাম। রাতে ডিনার করার জন্য ডাকা হলো। আমরা ডিনার করতে চলে গেলাম। সবাই বসে খেতে লাগলাম। নানু, একটা কথা রাখবে? বল। আজকে কিন্তু আমি নীলের সাথে ঘুমাবো। এই কথা শোনার পরে আমি কাশতে লাগলাম। মামি পানি দিল, পানি খেয়ে আমি ঠিক হলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা কি পাগল হয়ে গেছে? কোথায় কোন কথা বলতে হয় কিছুই বোঝে না। কি বলছে এসব আপু? আমাদের কি বিয়ে হয়েছে? একদম চুপ। না রে, বিয়ের আগে একসাথে থাকা যায় না। আমাদেরও তো বিয়ে হবে, তাই না? হয়নি তো আর একটা কথা বলবে না? চুপচাপ খাও। আমি খাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফোন টিপতে লাগলাম। রাত বাজে 12টা। মনে হয় আমার রুমের দরজার ঠেলে কেউ ভিতরে আসতেছে। ভালো করে তাকিয়ে দেখি নিধি আপু। আমি চোখ বন্ধ করে ফেললাম। আগে দেখি নিধি আপু কি করে। নিধি আপু এসে আমার মুখের সামনে বসলো। প্রথমে কপালে একটা চুমু দিল, তারপর বলতে শুরু করলো। পাগল, তোকে যে কতটা ভালোবাসি হয়তো তুই জানিস না। নিজের চাইতেও তোকে অনেক বেশি ভালোবাসি। কবে যে তোকে পার্মানেন্ট নিজের করে পাবো। তোকে ছাড়া একটুও ভালো লাগে না আমার। আরো অনেক কিছু বলতে লাগলো। নিধি আপু আমার লিপে ছোট করে একটা কিস করলো। আমি নিধির মাথার পিছনে হাত দিয়ে নিচু করে আপুর লিপের সাথে আমার লিপটা মিলিয়ে নিলাম। নিধি আপু ভয় পেয়ে গেল। আমি কিছুক্ষণ কিস করার পর আপুর ঠোঁট মুক্ত করে দিলাম। তুই না ঘুমিয়েছিলি? না, জেগেই ছিলাম। এমন করে কেউ কিস করে কুত্তা? তুমি এত রাতে আমার রুমে কি করো? তোর বুকে মাথা রেখে ঘুমাবো, তার জন্য এসছে। এখন কিছু হবে না, বিয়ের পরে। সব শুধু বিয়ের পরে। এবার ঢাকা গিয়ে বিয়ে করে ফেলবো, তারপর সব শুধু আসলে আদায় করব। ওকে, এখন যাও। তাড়িয়ে দিচ্ছিস? আমি নিধি আপুকে জড়িয়ে ধরলাম। দেখো, কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক খারাপ ভাববে। ওকে, যাচ্ছি রে বাবা। নিধি আপু চলে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। এইভাবেই কেটে গেল 10 দিন। এই 10 দিনে এমন কোনো দিন নাই যে তাকে আদর করতে হয়নি, তাকে নিয়ে বাইরে যেতে হয়নি। রাত বাজে 10টা। নিধি আপু আমার রুমে আসলো। এত রাতে ফুচকা খেতে হবে না, কালকে নিয়ে যাব। না, আমি আজকেই যাব। প্লিজ জেদ করো না। তুই যাবি কিনা বল, তাহলে আমি একাই চলে যাব। আচ্ছা চলো। আমরা কাউকে কিছু না বলে বের হলাম। নিধি আপু হেঁটে যাবে তাই গাড়ি নিলাম না। আমরা হাঁটতে লাগলাম। রাস্তায় একটা ফুচকার দোকান দেখলাম। দোকানটা বন্ধ করতে নিয়েছিল। নিধি আপু ফুচকা খেলো, আমাকেও একটা খাইয়ে দিল। ফুচকার বিল দিয়ে আমরা হাঁটতে লাগলাম। রাস্তায় 3টা ছেলে আমাদের পিছন পিছন আসতে লাগলো। ওরা এসে আমাদের সামনে দাঁড়ালো। ওদের হাতে চাকু আর খুর। নিধি আপু ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরলো। কে ভাই আপনারা? ওদের মধ্যে একজন বলল। যদি বাঁচতে চাস তাহলে সাথে যা কিছু আছে দিয়ে দে। কেন? মগের মূল্য নাকি? যা বলছি শোন, ভালো হবে। প্লিজ নীল, সব দিয়ে দে। কিসের জন্য? আমি সব ভয় পাই না। এই বলাতেই ওখানের একজন আমার গলায় খুঁট ঠেকালো। নিধি আপু ভয় পেয়ে আমার ফোন, ওয়ালেট, নিজের ফোন ওদের দিয়ে দিল। এসব পেয়ে ওরা আমাকে ছেড়ে দিল। আরেকজন বলল, হাতের ঘড়িটা দে। এটা দিতে পারবো না। ঘড়িটা আমাকে নিধি আপু গিফট করেছে, তাই দিলাম না। এটা নিয়ে ওদের সাথে একটু হাতাহাতি হলো। একসময় নিধি আপু চিৎকার দিয়ে উঠলো। আমার হাতের দিকে তাকিয়ে দেখি ব্লাড বের হচ্ছে। হঠাৎ করে আমার হাতে খুঁড়ের একটা ফেস লেগে যায়। এটা দেখে নিধি আপু নীল বলে চিৎকার দিয়ে ওঠে। নিধি আপুর চিৎকার শুনে আশেপাশের কিছু লোক দৌড়ে আমাদের কাছে আসে। এটা দেখে ছিনতাইকারীরা ভয় পেয়ে পালিয়ে যায়। আমার হাত থেকে অনেক ব্লাড বের হচ্ছে। যতটা না কষ্ট হচ্ছে হাত কাটার জন্য, তার চাইতে বেশি কষ্ট হচ্ছে নিধি আপুর জন্য। নিধি আপু ব্যাগ থেকে রুমাল বের করে আমার হাতে বেঁধে দিল। আপুর চোখের পানি থামছেই না। আরে এভাবে কান্না করার কি আছে? কিছু হয়নি তো? আমার জন্য সব হয়েছে। তোমার জন্য মানে? আমি যদি আসার জন্য মাইনা না করতাম তাহলে এমন হতো না। আরে পাগলি মেয়ে, এটা কপালে ছিল। আর বেশি কিছু হয়নি তো, সামান্য একটু কেটেছে। একদম চুপ। কত ব্লাইট বের হচ্ছে আর তুই বলছিস সামান্য, তাই না? কিছু সময়ের মধ্যে আমাদের এখানে কিছু লোক জড়ো হয়ে গেল।
নিধি আপু তাদের বলল হাসপাতালে যাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করে দিতে। রাত করে কোনো ট্যাক্সি পাওয়া যাবে না, তাই একজন একটা সিএনজি ডেকে দিল। নিধি আপু আমাকে ধরে সিএনজিতে বসিয়ে দিল, আপুও বসলো। সিএনজি ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যেতে বলল। সামান্য একটু কাটা নিয়ে এমন করতেছে, যদি বড় কিছু হতো তাহলে যে কেমন করতো আল্লাহ তাআলা ভালো জানে। আপু হাসপাতালে যাওয়ার কিছু হয়নি তো? যদি আর একটা কথা বলিস তাহলে তোর খবর আছে। এই সামান্য বিষয় নিয়ে এত কিছু? এই কোটটা যদি আমার গলায় চা, পুরো কথা বলতে পারলাম না। তার আগেই নিধি আপুর ঠোঁট দিয়ে আমার ঠোঁট জোড়া বন্ধ করে দিল। আমি কি বলবো বুঝতেছি না। সিএনজি ড্রাইভারও অবাক হয়ে গেছে। এমন জিনিস দেখার জন্য হয়তো সেও প্রস্তুত ছিল না। কিছু সময় পরে নিধি আপু আমার ঠোঁট জোড়া মুক্ত করে দিল। নেক্সট টাইম এমন কথা বললে আর কখনো তোর সাথে কথাই বলবো না। সরি। নিধি আপু কিছু বলল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। বুঝলাম আমার জন্য নিধি আপুর মনটা খারাপ হয়ে গেছে। আমি নিধি আপুর কাঁধে মাথা রাখলাম। আপু আমার দিকে তাকালো, আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আপু, বল। ওই নিধি। ন্যাকামো না করে বল কি হয়েছে। হাসপাতালে যেতে হবে না? কেন? তোমার ঠোঁটের ছোঁয়া পেয়ে সব ব্যথা ভালো হয়ে গেছে। ফাজলামো শুরু করছিস তাই না? একদম না, সত্যি বলছি। সিএনজিটা থেমে গেল। ড্রাইভার বলল, আপা এটাই হাসপাতাল। নিধি আপু ওনাকে অপেক্ষা করতে বলল। ডাক্তার দেখিয়ে আবার এই সিএনজিতেই বাসায় ফিরতে হবে। হাসপাতালে সবচেয়ে বড় ডাক্তারের কেবিনে গেলাম। কেবিনে গিয়ে দেখি এটা তো মামার বন্ধু। ওনাদের বাসায় আগে অনেক গেছি, অনেক দিন এই আঙ্কেলের সাথে দেখা হয় না। আসতে পারি আঙ্কেল? নীল, তুমি এখানে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নীল? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল, আপনি? ভালো, বাট তোমার হাতে কি হয়েছে? ব্লাড কেন? একটা অ্যাক্সিডেন্ট, একটু কেটে গেছে। সাথে এটা কে তোমার? হবু বউ আঙ্কেল। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। এমন সময় একজন নার্স এসে বলল, একটা রোগীর অবস্থা খুব খারাপ। আঙ্কেল আমাকে বলল আমি একটা নার্স পাঠিয়ে দিচ্ছি, তোমরা বসো। আঙ্কেল চলে গেল। আমরা বসলাম। কিছুক্ষণ পরে একটা নার্স আসলো। নার্সের বয়সটা একদম কম, মনে হয় মেডিকেল কলেজের স্টুডেন্ট, আর একটু স্মার্টও। ভাইয়া, কি হয়েছে? হাত কেটেছে। সেলাই করতে হবে, তাই ইনজেকশন দিয়ে অবশ করে নেব। আপু আমি ইঞ্জেকশন দিব না। ইনজেকশন দেওয়াটা কি খুব জরুরি? হ্যাঁ আপু, না হলে অনেক ব্যথা পাবে। আর ওনার মতো কিউট ছেলেকে আমি ব্যথা দিতে পারবো না। আপনাকে এখানে কে কিউট সেটা দেখতে পাঠানো হয়েছে? সরি। নিধি আপু আমাকে জড়িয়ে ধরলো, তারপর আমাকে ইঞ্জেকশন দিয়ে দিল। আসলে ইঞ্জেকশন অনেক ভয় পাই আমি। তারপর হাত ওয়াশ করে সেলাই করে দিতে লাগলো। তারপর নার্স বলল, আচ্ছা, একটা প্রশ্ন করি। আমি বললাম ওকে করেন। হ্যাঁ। বাট আপনাদের ব্যবহারে তো মনে হচ্ছে না। আসলে নিধি আপু আমার চাচাতো বোন এবং হবু বউ। হো, তার জন্যই তো বলি, একটা কাজিন তো আর জড়িয়ে ধরবে না এমন করে। কথা বলতে বলতে সব কিছু কমপ্লিট হয়ে গেল। আমরা আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে হাসপাতালের সামনে চলে আসলাম। সিএনজি ড্রাইভার এখনও সিএনজি নিয়ে বসে আছে। আমরা গিয়ে সিএনজিতে বসলাম। বাসার ঠিকানা বললাম। আমাদের বাসার সামনে সিএনজি ব্রেক করলো। আমরা ভাড়া মিটিয়ে বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। দেখি নানু, মামা, মামি, লিমা, হিয়া সবাই আছে। আমরা দুজন সবার সামনে গিয়ে দাঁড়ালাম। এত রাতে তোমাদের বাসার বাহিরে কে যেতে বলেছে? সরি মামা। আজকে তোমাদের কিছু হলে আপুকে কি জবাব দিতাম আমি? কিছু হয়নি তো, যাও নীল, তুমি গিয়ে রেস্ট করো। ওকে, এই বলে আমি রুমে চলে গেলাম। আমার পিছনে পিছনে নিধি আপু আসলো। আপু এসে আমার পাশে বসলো। আজকে আমার জন্য তোর এই অবস্থা হলো। এই কথাটা আরেকবার বললে তোমার খবর আছে বলে দিলাম। ডিনার করবি না? না। কেন? দেখো না হাতটা কাটা আমার। ওয়েট, আমি নিয়ে আসছি। আপু নিচে চলে গেল। নিচে গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসলো। হাত ধুয়ে আমার সামনে খাবার তুলে ধরলো। আমি খেয়ে নিলাম। তুমি খাবে না? পরে খাবো। আমার সাথে খাও। তোর সাথে কি করে খাবো? এক লোকমা তুমি খাবে, আরেকবার আমাকে খাইয়ে দিবে। এইভাবে আমাদের খাওয়া শেষ হলো। খাওয়া শেষে নিধি আপু প্লেট নিয়ে নিচে চলে গেল। আবার রুমে এসে আমার পাশে বসলো। অনেক রাত হয়েছে, রুমে চলে যাও। না, আজকে আমি তোর সাথেই থাকবো। না হবে না। কেন? যদি আমি কিছু করে ফেলি? আমি তো এটাই চাই, আর তোর জোর করতে হবে না। তুই চাইলে এমনিতেই হবে। পাগল হয়ে গেছো তুমি? কেন? সব মেয়ে তার ইজ্জত রক্ষা করতে চায়, আর তুমি কি না? তুই তো আমার স্বামী। বাট হবু স্বামী। ফের এক কথা, দাঁড়া তোর ব্যবস্থা করতেছি। কেমন আছিস নীল? ছোট আম্মু, আমি নিধি। হ্যাঁ মামনি বলো। ঢাকা আসলে আমাদের বিয়ে দিয়ে দেবে। এত তাড়াতাড়ি করার কি দরকার? তোদের লেখাপড়া শেষ হোক তারপর। না, আমি এতদিন ওয়েট করতে পারবো না। আচ্ছা দেখা যাবে, আগে ঢাকা আসো,
না শিওর দিয়ে বলো, না হলে না, তোমাদের বিয়ে করতে হবে না। আসলে তোমাদের বিয়ে দিয়ে দিব। ধন্যবাদ আম্মু। আমার ছেলেটাকে পাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে গেছিস। কি করব বলো, তোমার ছেলেকে ছাড়া যে কিছু ভাবতে পারি না। আচ্ছা, নীলের কাছে দে। ওকে। এরপর আমি আম্মুর সাথে কথা বলে কল কেটে দিলাম। নিধি আপুকে রুম থেকে বাহির করে আমি দরজা লাগিয়ে দিলাম। আমি সাধারণত রুমের দরজা লক করি না, বাট গতকাল রাতের মতো আজকেও রুমে আসতে পারি। আমি ঘুমিয়ে পড়লাম। কালকের পরের দিন আমার জন্য একটি স্পেশাল দিন, কালকে অনেক কাজ বাকি আছে। সকালে দরজা ধাক্কানোর শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ধাক্কাচ্ছে, থামার কোনো নামই নেই। এটা নিধি আপু ছাড়া আর কারো কাজ না। একরাশ বিরক্ত নিয়ে দরজাটা খুলে দিলাম। খুলে দেখি নিধি আপুই দাঁড়িয়ে আছে। এত সকালে ডাকতেছো কেন? কয়টা বাজে খেয়াল আছে? হ্যাঁ, 9টা বাজে। এখনো তোর সকাল, তা নয়তো কি? ফ্রেশ হবি না? হুম। একা একা পারবি? না। এরপর নিধি আপু আমাকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। নানু, মামা, মামি রুমে আসলো। এখন কেমন আছি এসব জেনে সবাই চলে গেল। নিধি আপু বলল, আমি এখন যাই, 30 মিনিট পরে খাবার নিয়ে আসবো। নিধি আপু চলে গেল। হিয়া আর লিমা রুমে আসলো। এখন কি অবস্থা ভাইয়া? ভালো। একটা কাজ করে দিতে হবে তোমাদের দুজনের। কি কাজ? আচ্ছা, কালকের দিনের কথা কি তোর মনে আছে? কেন, কালকে কি হয়েছিল? সত্যি জানিস না নাকি ফান করছিস? কালকে কি তোমার নানার জন্মবার্ষিকী নাকি? এরকম স্পেশাল একটা দিন ভুলে গেলি? আচ্ছা, কি হয়েছে বলবা তো? আর কালকে কি? কিছু না। নিধি আপু রুম থেকে চলে গেল। কালকে নিধি আপুর জন্মদিন। আপু ভাবছে সত্যি আমি ভুলে গেছি, তাই মন খারাপ করে চলে গেল রুম থেকে। আমি ফোন দিয়ে লিমা আর হিয়াকে আসতে বললাম, ওরা আসলো। প্ল্যানিং মোতাবেক হিয়া আর লিমা নিধি আপুকে নিয়ে বাহিরে যাবে। এই সময়ে আমি সব কিছু ব্যবস্থা করে রাখবো আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য। নিধি আপু বাইরে যেতে চাইলো না, বাট হিয়া আর লিমার অতিরিক্ত জোর করাতে সাথে গেল। আমি এদিকে সজীবকে কল করে গাড়ি নিয়ে আসতে বললাম। এরপর আমরা মার্কেটে চলে গেলাম। প্রয়োজনীয় সব কিছু কেনাকাটা করে বাসায় চলে আসলাম। ছাদে চলে গেলাম আমি আর সজীব। ছাদে গিয়ে ফার্স্টে ছাদ লাইটিং করলাম। আস্তে আস্তে সব কিছু শেষ করে দিলাম। সন্ধ্যা হয়ে গেল। আমি আর সজীব আমার রুমে চলে গেলাম। রাত 8টার দিকে নিধি আপু বাসায় আসলো। হিয়া আর লিমাকে মনে মনে একটা ধন্যবাদ দিলাম। নিধি আপু বাসায় এসে আমার রুমে আসলো। সজীবকে আমার রুমে দেখে একটু কথা বলে চলে গেল। হিয়া সজীবকে দেখে আরও বেশি অবাক হলো। আমি হিয়াকে বললাম নিধি আপুর দিকে নজর রাখতে, কোনোভাবেই জানি নিধি আপু ছাদে যেতে না পারে। আর লিমাকে পাঠালাম ছাদে কিছু কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করতে। রাতে সবাই ডিনার করে যে যার রুমে চলে গেলাম। রাত বাজে 11:15। আমি সজীবকে ছাদে যেতে বললাম। নানু, মামি, মামা, হিয়া, লিমা ছাদে চলে গেল। আমি নিধি আপু রুমে গেলাম। দেখি আমার পিক দেখতেছে ফোনে। আপু, তুই আমার রুমে কি মনে করে? এদিকে আসো। আচ্ছা। নিধি আপু আসলো। আমি নিধি আপুর চোখটা বেঁধে ফেললাম। নীলকে করছিস কি? চুপ করে থাকো। আমি নিধি আপুকে কোলে তুলে নিলাম। আজকে এত রোম্যান্টিক, এত উজ্জ্বল কেন তুমি? এতটুকুতে এরকম? যখন দেবী হবে তখন তো মোটা হব, তখন নেবি কি করে? দেখা যাবে। আমি নিধি আপুকে নিয়ে হাঁটতে লাগলাম। নিধি আপু বলতেছে, কই নিয়ে যাচ্ছিস? আমি কিছু বলছি না, ছাদে চলে গেলাম। একটা টেবিলে কেক রাখা হয়েছে, কেকের সামনে আপুকে নামিয়ে দিলাম। রাত 12টা বেজে গেল। আমি আপুর চোখ মুক্ত করে দিলাম। সবাই একসাথে বলতে লাগলাম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নিধি। এসব দেখে নিধি আপু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি নিধি আপুকে আমার বাহুডোরে নিয়ে নিলাম। পরে মামা বলল, আরে আজকের দিনে কাঁদতে নেই। এরপর নিধি আপু কেক কাটলো। ফার্স্টে আমাকে খাইয়ে দিল, তারপর নানুকে একে একে সবাইকে খাইয়ে দিল। সবাই গিফট দিয়ে নিচে চলে গেল। আমি নিধি আপুর হাতে একগুচ্ছ কাঠগোলাপ দিলাম। আপু খুশি হয়ে আমাকে একটু মিষ্টি খাইয়ে দিল। একটা দোলনা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমরা গিয়ে ওটাই বসলাম। নিধি আপু আমার বুকে মাথা রাখলো। দুপুরে যখন জিজ্ঞাসলাম তখন না করলে কেন? বললে কি সারপ্রাইজটা থাকবে? জানো কতটা কষ্ট পেয়েছি? সরি, আর হবে না। সব সময় এমন করে ভালোবাসবে তো? মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। নিধি আপু আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল কেকের নাম লেখাটা অনেক সুন্দর ছিল। কেকে লেখা ছিল হ্যাপি বার্থডে সিনিয়র প্রেয়সী। আমিও আপুকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলাম। আপু আমার বুকে ঘুমিয়ে পড়ল। আমি নিধি আপুর কপালে একটা চুমু খেয়ে বললাম, ভালোবাসি পাগলি, নিজে চাইতো বেশি।